আসসালামু আলাইকুম প্রিয় আন্ডা বাচ্চারা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভেক্টর পর্ব 7-এ। তো আজকের পর্বে আমরা নতুন একটা টপিক পড়ব। গত ক্লাসগুলোতে আমরা দুটি ভেক্টরের লব্ধি নির্ণয় সংক্রান্ত পড়াশোনা করেছি। লব্ধির সূত্রগুলো শিখেছি, থিওরি শিখেছিলাম, এরপর প্রবলেম সলভ করেছি, বোর্ড প্রবলেম সলভ করেছি, অ্যাডমিশনে আসা প্রবলেম সলভ করেছি। তো আজকের ক্লাসে একদম সম্পূর্ণ নতুন একটা টপিক, যার নাম হচ্ছে ভেক্টর বিভাজন। আমরা লাস্ট ক্লাসগুলোতে শিখেছি ভেক্টর অ্যাডিশন। আজকে আমরা ভেক্টর বিভাজন করব। অ্যাডিশন মানে দুইটা ভেক্টর মিলে একটা ভেক্টর গঠিত হয়েছে, তাই না? এটা শিখছিলাম অ্যাডিশন। আর বিভাজন মানে একটা ভেক্টর দেওয়া থাকবে, সেটাকে আমরা বিভিন্ন ভেক্টরে ভাগ করব। ওইটাই আজকের ক্লাসে দেখব, খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সবাই দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও এবং মন দিয়ে ক্লাসটা দেখো। আর যারা আমার ফিজিক্স সাইকেল 1-এ এনরোল করো নাই, তারা ঝটপট এনরোল করে ফেলবা। সাইকেল 1-এ আমরা এই 5টা অধ্যায় পড়াবো। এই মেগা মেগা 5টা অধ্যায়, পুরো সবগুলো অধ্যায় এর ক্লাস আমি একাই নিব, এবং ক্লাসের পাশাপাশি প্র্যাকটিস শিট থাকবে, এক্সাম থাকবে, সবকিছু থাকবে। তো এই ক্লাসগুলো করতে পারো। এর মধ্যে আমরা ভেক্টর অধ্যায় সবার জন্য ফ্রিতে নিচ্ছি। আজকে ভেক্টর পর্ব 7। তো এই ফ্রি ক্লাসগুলো করে তোমার যদি মনে হয় যে তুমি বুঝতে পারছো, উপকৃত হচ্ছ, তাহলে অবশ্যই সাইকেল 1-এ এনরোল করে ফেলবা। ওকে, আর কথা না বাড়াই শুরু করি। তো এই যে দেখো, আজকের প্রথম টপিকটার নামই হচ্ছে একাধিক ভেক্টরে বিভাজন। কি বলা আছে ভাইয়া? একাধিক ভেক্টরে বিভাজন। ধরো একটা ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টর। আচ্ছা, এতদিন পর্যন্ত আমরা কি পড়ছি? এতদিন পর্যন্ত আমরা পড়েছি যে এই মনে করো একটা ভেক্টর পি, এই হচ্ছে আরেকটা ভেক্টর কিউ। দুইটা ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টরের মান, এটা হচ্ছে কিউ ভেক্টরের মান কিউ। এদের লব্ধি কোনটা? ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা বের করতে পারি এদের লব্ধি হচ্ছে প্রথমটির প্রান্তবিন্দু থেকে, প্রথমটার শেষ বিন্দু থেকে দ্বিতীয়টির প্রান্তবিন্দু পর্যন্ত যেই সবুজ লাইনটা দেখতে পাচ্ছি, এই সবুজ লাইনটা হচ্ছে পি এবং কিউ এর লব্ধি। এটাকে আমরা বলি লব্ধি। এই যে লব্ধি, আর এই লব্ধির মানও আমরা বের করতে পারি, লব্ধির দিকও বের করতে পারি। সামান্তরিক সূত্র ব্যবহার করে এই লব্ধির মান এবং দিক বের করতে পারি। এই যে প্যারালাল, প্যারালাল দিলেই সামান্তরিক হয়ে গেল। লব্ধির মান কেমনে জানি বের করে? এই যে এটা যদি কিউ হয়, এটাও কিউ, মধ্যবর্তী কোণ আলফা, তাহলে লব্ধির মানের সূত্র হচ্ছে রুট ওভার অফ পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। আমাদেরকে দুইটা ভেক্টর দিয়ে দিলে তাদের লব্ধি আমরা এইভাবে হিসাব করেছি। আর লব্ধির দিক কেমনে যেন হিসাব করে? টেন থিটা। এই যে লব্ধিটা যদি থিটা কোণে যায়, পি এর সাথে থিটা কোণে যায়, তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, বাকি রইল কিউ এবং আলফা। তাহলে উপরে হবে কিউ সাইন আলফা, নিচে হবে কিউ কজ আলফা। এই জিনিসগুলো আমরা বিগত ক্লাসগুলোতে শিখেছি যে দুইটা ভেক্টর দেওয়া আছে, আমার তৃতীয় ভেক্টর মানে লব্ধিটা আমরা বের করতে পেরেছি। এবার আমাদের হাতে সিচুয়েশন এরকম নেই। এই সিচুয়েশন তো আমরা লাস্ট ক্লাসগুলোতে পড়েছি। এবার আমার হাতে বলে দিবে একটা ভেক্টর এবং একটা অ্যাঙ্গেল। ধরো বললো এটা হচ্ছে একটা ভেক্টর যার মান হচ্ছে 10 নিউটন, এবং তোমাকে একই সাথে বলে দিল এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে, এ হচ্ছে এক্স অক্ষ দেখাই যাচ্ছে, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, বলে দিল এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে। তো আমাকে বলল এই ভেক্টরের এক্স অক্ষে আর ওয়াই অক্ষে উপাংশ কত। এখানে বেশ কিছু প্রশ্ন, ভাই উপাংশ কি জিনিস, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু চলে আসবে এখন, আমি জানি। তো সবাই ধীরে ধীরে ব্যাপারটা বুঝো। এখন আমাদেরকে একটা ভেক্টর দেওয়া থাকবে। কয়টা দেওয়া থাকবে? একটা। এটাকে আমরা বিভাজিত করব, দুই বা ততোধিক ভেক্টরে বিভাজিত করব। কিভাবে করবে বিভাজিত? ভাইয়া চিন্তা করো, এই বাহুটা, এটা মনে করো একটা লব্ধি, এটা মনে করো একটা লব্ধি, এটা কতগুলো ভেক্টরের লব্ধি হতে পারে? এটা মনে করো একটা লব্ধি, এটা হচ্ছে লব্ধি। আর এই লব্ধিটা কতগুলো ভেক্টরের লব্ধি হতে পারে? অনেক উত্তরে বলবে ভাই দুটি ভেক্টরের লব্ধি হতে পারে। না ভাইয়া, এটা অসংখ্য ভেক্টরের লব্ধি হইতে পারে। লব্ধি কোন বরাবর থাকে? সামান্তরিকের কর্ণ বরাবর, তাই না? আমি যদি বলি এই একটা বাহু, এই বাহুটা হচ্ছে পি, আর এই যে এই বাহু থেকে এইটারে কানেক্ট করে দিবা, এই যেভাবে কানেক্ট করে দাও, এই বাহুটা হচ্ছে কিউ। এখানে আমরা বলতে পারি পি এবং কিউ এর লব্ধি হচ্ছে আর।
কিভাবে আবার বুঝো, এটা মনে করো পি, এই বাহুর মাথা থেকে আর কে কানেক্ট করে দিবা আরেকটা দিয়ে কিউ। এবার এটা সামান্তরিক আঁকো, প্যারালাল প্যারালাল, এই যে কিউ এর প্যারালাল নাও, এই যে কিউ এর প্যারালাল নিলাম, পি এর প্যারালাল নাও, এই যে এই সামান্তরিকের কর্ণ হচ্ছে আর। তাহলে আমরা বলতে পারি এই আর কে আমরা পি, এটা কিউ হলে এটা অবশ্যই কিউ, পি এবং কিউতে ভাগ করতে পারবো, যেহেতু আর এই দুইজনের লব্ধি হিসেবে যাচ্ছে। একজন উঠে বলল যে ভাইয়া আমি এইভাবে পি আর কিউ নিব না, আমি কিভাবে নিব, আমি নিব এটা হচ্ছে পি, এটা কি ভাইয়া পি, তাহলে কিউ কোনটা, কিউ নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। এই পি এর মাথা থেকে আর এর মাথাকে যুক্ত করে দিবে, যে মাথাকে যুক্ত করে দিলাম, এটা হবে কিউ। এবার এই যে হলুদ কালার পি এবং কিউ, এদের দ্বারা সামান্তরিক অঙ্কন করো। সামান্তরিকের রুলস হচ্ছে প্যারালাল প্যারালাল, এই যে কিউ এর প্যারালাল টানে দেবো এইভাবে, এই যে পি এর কিউ এর প্যারালাল, তারপরে এই যে পি এর প্যারালাল। দেখো তো এই যে হলুদ কালার সামান্তরিক, এটারও কর্ণকে আর, তার মানে এই পি এবং এই কিউ এর লব্ধেও কত আর। এবার আরেকজন উঠে বলল ভাইয়া আমি যদি পিটার এইদিকে টানি, এই যে এটা টানলাম পি, কোনো সমস্যা নেই, পি এর মাথা থেকে এই আর কে যুক্ত করে দাও, এই যে এটা মনে করো কিউ, পি আর কিউ হবে। এবার সবুজ কালার সামান্তরিক কমপ্লিট করো, প্যারালাল প্যারালাল, এই যে এই কিউ এর প্যারালাল নাও, এই যে কিউ এর প্যারালাল নিতে হবে, কিউ এর সুন্দর হয় না, প্যারালাল হয় নাই, এই যে কিউ এর সমান্তরাল নিতে হবে, সমান্তরাল নিলাম, এবং পি এর সমান্তরাল নিতে হবে। এই একটা সবুজ কালার গ্রিন কালার সামান্তরিক পাইলা, যার কর্ণ হচ্ছে আর। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটা সামান্তরিক, একটা হচ্ছে ব্লু কালার সামান্তরিকের কর্ণকে আর, তার মানে এই ব্লু কালার সামান্তরিকের বাহু বরাবর আর এর দুইটা ভেক্টর পাবা, পি এবং কিউ পাবা। আবার দেখো এই ইয়েলো মানে হলুদ কালার সামান্তরিকের কর্ণকে আর, তার মানে হলুদ কালারের দুইটা বাহু এই লব্ধির কি মানে লব্ধি উৎপন্নকারী ভেক্টর, তাই না? আবার আরেকজন বলবে ভাইয়া যে সবুজ কালার যে সামান্তরিক, এটারও তো কর্ণ আর, তাহলে সবুজ কালার সামান্তরিকের যে দুইটা বাহু পি এবং কিউ, এদেরও লব্ধিকে আর। এবার আরেকজন বললো ভাইয়া আমি অন্যভাবে সামান্তরিকটা আঁকবো, আমি আঁকবো ধরো লাল দিয়ে, আমি মনে করলাম এটা হচ্ছে একটা বাহু পি, ওকে, তাহলে কিউ কোনটা, ভালো মতো বুঝো, কিউ হবে পি এর মাথা থেকে আর এর মাথাটা যুক্ত করে দাও, এই যে আর এর মাথা গোলাপি যুক্ত করে, এই যে এটা হচ্ছে আর, এটা হচ্ছে কিউ, পি এবং কিউ। এবার প্যারালাল প্যারালাল করো, এই যে কিউ এর প্যারালাল নাও, এই যে প্যারালাল নিলাম, প্যারালাল হয় না, এই যে কিউ এর প্যারালাল মানে সমান্তরাল প্যারালাল, আর পি এর প্যারালাল, এই যে লাল কালার সামান্তরিকের কর্ণ কত আর। তার মানে আমরা আর কে কর্ণ হিসেবে রেখে অসংখ্য সামান্তরিক আঁকতে পারবো না? আর সামান্তরিকের ওই দুইটা বাহু হবে আর এর মানে লব্ধি উৎপন্নকারী দুইটা ভেক্টর। তাহলে আমরা বুঝতে পারছি একটা মূল ভেক্টরকে আমরা অসংখ্য দিকে বিভাজিত করতে পারবো। কথা কি বুঝে গেছে? মানে আমি বুঝাইতে চাচ্ছি যে এই আর এই কর্ণটা অসংখ্য সামান্তরিকের কর্ণ হিসেবে আঁকা যাবে। আর সামান্তরিকের কর্ণ হিসেবে আঁকতে পারা মানেই সামান্তরিকের সন্নিহিত দুইটা বাহুর ভেক্টর নির্দেশ করে। তাহলে এই যে লাল দুইটা ভেক্টরের কর্ণ লব্ধিকে আর, নীল দুইটা ভেক্টরের লব্ধিকে আর, হলুদ দুইটা ভেক্টরের লব্ধিকে আর, সবুজ দুইটা ভেক্টরের লব্ধিকে আর। তার মানে আমরা আর কে বিভিন্ন দিকে ভাগ করতে পারি, আলাদা আলাদা দুইটা ভেক্টরে বা এক জোড়া ভেক্টরে ভাগ করতে পারি। এই ভাগ করার যে সিস্টেম, এটারই বলে ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজন আমরা কেন করব, হোয়াই, আমাদের কি দরকার? আমাদের এমন এমন সিচুয়েশন আসবে যেখানে ভেক্টর বিভাজিত করে খুব সহজে সেই সিচুয়েশন আমরা সমাধান করতে পারবো। এই কারণে ভেক্টর বিভাজনটা দরকার। সবাই কি বুঝতে পেরেছো? খুব সোজা বাংলা কথা, দেখো এই যে 10 নিউটন, দেখো এই 10 নিউটন কিন্তু আমি যদি বলি এই যে রেড কালার দেখা, এই যে এই প্যারাল, এই যে দেখো আমি যদি বলি যে এখান থেকে একটা রেখা টানলাম এটার মাথা থেকে 10 নিউটনের রেখা টানলাম, এরপর প্যারালাল, দেখো এই লাল কালার সামান্তরিকের কর্ণ হচ্ছে 10 নিউটন, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এই ভেক্টর এবং এই ভেক্টরের লব্ধি হচ্ছে 10। এখন আরেকজন এসে বলবে ভাইয়া আমি যদি পি এটা নেই, নাও পি এর মাথা থেকে এই 10কে যোগ করে দাও, কিউ এটা, তাহলে পি এবং কিউ এটা বললো,
আরেকজন। তাহলে এবার এই দুইটাকে দিয়ে একটা সামান্তরিক অঙ্কন করে, যে প্যারালাল, এই যে প্যারালাল হয়ে গেল। এখন আরেকজন বলবে ভাইয়া এই সবুজ কালার সামান্তরিকের কর্ণ হচ্ছে 10, তাহলে আমরা বলতে পারি 10-এর দুইটা অংশ হচ্ছে এই সবুজ কালার, এই পি আর কিউ। আরেকজন বলবে না ভাইয়া, আমি কি করব, আমি পি কে এই দিকে দিয়ে দিব, এটা হচ্ছে মনে করো আমার পি, তাহলে পি এর মাথা থেকে এখানে টানো কিউ, এটা হচ্ছে কিউ। এবার পি আর কিউ এর প্যারালাল প্যারালাল আঁকো, এই যে কিউ এর প্যারালাল এটা, পি এর প্যারালাল এটা। তাহলে আরেকজন বলবে না ভাইয়া, এই যে পিঙ্ক কালার যে সামান্তরিক, এই পিঙ্ক কালারের সামান্তরিকের যে পি আর কিউ আছে তার লব্ধি হচ্ছে 10, মানে একটা লব্ধিকে তুমি অসংখ্য সামান্তরিকের কর্ণ হিসেবে আঁকতে পারো, আর সেই সামান্তরিকের বাহুগুলোই হবে এই লব্ধির উপাংশ। আর আমরা আমাদের সুবিধা অনুযায়ী এই লব্ধিকে বিভিন্ন ভাগে ভাগ করব এবং ভাগ করে করে এই উপাংশগুলোর ভ্যালু জানব। এটারই বলে ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজন, কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? সবাই বলো ক্লিয়ার কিনা। তাহলে এটাই হচ্ছে আমাদের ভেক্টর বিভাজন। এবার আমরা ভেক্টরকে বিভাজিত করব, এবার আমরা দেখব কিভাবে এই ভাগটা করে। ওকে, মানে আমরা যেটা বুঝলাম যে একটা ভেক্টরকে অসংখ্য দিকে জোড়ায় জোড়ায় ভাগ করা যায়, এই ভাগের নামই হচ্ছে ভেক্টর বিভাজন। কারণ একটা ভেক্টর অসংখ্য সামান্তরিকের কর্ণ হইতে পারে, তাহলে অসংখ্য দিকে আমরা ভাগ করতে পারি, এই ভাগ করাকেই বলে ভেক্টরের বিভাজন। ক্লিয়ার হলে একটু কমেন্টে জানাও। ওকে, সো আমরা এখন ভেক্টরকে বিভাজিত করার আরেকটা এক্সাম্পল দেখব। ভেক্টরকে বিভাজিত করার আরেকটা এক্সাম্পল দেখব, খেয়াল করো, কপি করে নেই তাহলে বুঝতে পারবা। এক্সাম্পল দেখলে বুঝতে পারবো, ভেক্টরের বিভাজন সম্পর্কে আরেকটু আইডিয়া পাবা। এটা কপি করা আছে স্লাইডটা, কোনো সমস্যা নাই। এই দেখো, তোমাকে একটু আইডিয়াটা দিই। তুমি ছোটবেলায় ঢিলাঢিলি খেলছো? ধরো তুমি একটা বস্তুকে ঢিল মারলা, মানে নিক্ষেপ করলা, এই যে এখান থেকে একটা বস্তুকে এইভাবে নিক্ষেপ করলা, তো বস্তুটা চুইং করে এখানে পড়লো। বলো তো, কোনো একটা মোমেন্টে বস্তুটাকে দেখো, তুমি মনে করো কোনো একটা মোমেন্টে বস্তুটা এখানে আসছে, এই যে বস্তুটার বেগ হচ্ছে এইদিকে, এটা মনে করো ভি। এখন বলো তো, বস্তু এই যে বেগটা দিয়ে একই সাথে কয়টা অক্ষে যাচ্ছে? এই বেগটা দিয়ে বস্তু একই সাথে এক্স অক্ষে যাচ্ছে। এক্স অক্ষে মানে কি, সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে না? ইয়েস, এদিকেও যাচ্ছে, আবার উপরেও উঠতেছে। তাহলে আমরা বুঝতে পারতেছি এই বেগের দুইটা অংশ আছে। এই বেগের দুইটা অংশ, একটা অংশ বস্তুটাকে সামনের দিকে নিচ্ছে, আরেকটা অংশ বস্তুটাকে উপরের দিকে নিচ্ছে। নিতে 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 ধরো বস্তুটা যখন এইখানে, বস্তুটা কিন্তু আর উপরে উঠবে না, এটা হচ্ছে বস্তুর সর্বোচ্চ উচ্চতা। এটাকে কি বলি আমরা? ম্যাক্সিমাম হাইট, সর্বোচ্চ উচ্চতা। তো আমরা খেয়াল করো, তার আগে বলো, এই যে বেগ, এই বেগের এই বরাবর যে অংশটা, এটারে বলা হয় বেগের অনুভূমিক উপাংশ। কি বলে? অনুভূমিক। এক্স অক্ষ বরাবর যে অংশটা, এটারে বলে বেগের অনুভূমিক উপাংশ, ভিএক্স। আর এই যে ওয়াই অক্ষ বরাবর যে অংশটা, এটারে বলে বেগের উলম্ব উপাংশ। এখানে অনুভূমিক উপাংশের কাজ হচ্ছে বস্তুটাকে শুধুমাত্র অনুভূমিক বা এক্স অক্ষ বরাবর সরানো, আর উলম্ব উপাংশের কাজ হচ্ছে বস্তুটাকে উলম্ব বরাবর সরানো। আর এই ভিএক্স আর ভিওয়াই এর লব্ধি বেগ হচ্ছে ভি। তাহলে আমরা বলতে পারি এই টোটাল ভি এর দুইটা উপাংশ হচ্ছে ভিএক্স এবং ভিওয়াই, বা এই ভি এর বিভাজনে দুইটা ভেক্টর হচ্ছে ভিএক্স এবং ভিওয়াই। তো বস্তুটা আস্তে আস্তে যখন এখানে আসলো, বলতো এই বস্তুর ভিওয়াই কি থাকবে নাকি থাকবে না? দেখো, এই এর উপরে কি বস্তুটা উঠতেছে না, তার মানে এখানে বস্তুর সমস্ত বেগ এই দিকে, এই সমস্ত বেগটাই হচ্ছে ভি এক্স মানে ভি। বাট এখানে বস্তুর ওয়াই অক্ষে বেগ কত? ওয়াই অক্ষে বেগ কিন্তু শূন্য। শূন্য হওয়ার কারণেই এখান থেকে বস্তু আর উপরেও উঠবে না। এটাই হচ্ছে বস্তুর ম্যাক্সিমাম হাইট। তার আমরা বলতে পারি এখানে আমরা যদি বেগকে দুইটা উপাংশে ভাগ করি, এগুলোকে বলে উপাংশ। মূল ভেক্টরের যে অংশ, এদেরকে বলা উপাংশ, উপযোগ অংশ। মূল ভেক্টরের অংশকে আমরা বলবো উপাংশ। এই পয়েন্টে সমস্ত বেগ হচ্ছে এক্স অক্ষ বরাবর, কারণ সে সামনে যাচ্ছে কিন্তু উপরে উঠতেছে না। উপরে উঠতেছে না মানে কি? উপরে বেগ নাই। উপরের বেগটাকে বলা হয় উলম্ব বেগ বা ভি ওয়াই, সেটা হচ্ছে 0।
ঠিক এই পয়েন্টটা যখন ওভারকাম করবে এখানে আসবে, দেখো বস্তুর বেগ আবার দুই দিকে থাকবে, সামনের দিকে থাকবে এবং নিচের দিকে থাকবে। সামনের দিকে বেগকে আমরা বলছি ভিএক্স, নিচের দিকে বেগকে বলছি আমরা ভিওয়াই, এবং এই দুজনের লব্ধি করলে আমরা এই লব্ধি বেগটা পেয়ে যাব। ভিএক্স এবং ভিওয়াই লব্ধি করলে আমরা লব্ধি বেগটা পেয়ে যাব। উপাংশ কি জিনিস? এই যে মূল ভেক্টরকে আমরা এই যে কোনো দিকে ভাগ করতে পারছি, এগুলোকে বলছি আমরা উপাংশ। উপ অংশ, মূল ভেক্টরের অংশ, মূল ভেক্টরকে যে ভাগ করতে পারছি এদেরকে বলছি আমরা উপাংশ। আরেকটা এক্সাম্পল যদি দেই, যে ধরো এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এক্স ওয়াই। তুমি ধরো এখান থেকে এখানে গেলা, তো তুমি যে এখান থেকে এখানে গেলা, তুমি কয়টা অক্ষে গিয়েছো ভাইয়া? তোমার যে সরণটা হয়েছে, যে সরণ, এই সরণটা কয় অক্ষে হয়েছে? দুই অক্ষে। খেয়াল করলে দেখবা তুমি কিছু দূর এক্স অক্ষে গেছো, এটারে বলছি এই সরণের এক্স অক্ষে উপাংশ এস এক্স। কিছু দূর এক্স অক্ষে গেছো, আবার তুমি কিছু দূর ওয়াই অক্ষে উঠেছো, তাই না? তাহলে খেয়াল করো, আমরা যদি এস এক্স এবং এস ওয়াই এর লব্ধি বের করি তাহলেই তুমি এই সরণটা পেয়ে যাবা। তাহলে এখানে মূল ভেক্টরকে এস এবং তার দুইটা উপাংশ হচ্ছে এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে, যে এস এক্স আর এস ওয়াই আছে তারা। মানে এই মূল ভেক্টরের একটা অংশ এক্স অক্ষে যেটা, সেটা এক্স অক্ষ বরাবর উপাংশ, আর ওয়াই অক্ষে যেটা সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এবং এদের লব্ধি করলে আমরা আবার মূল ভেক্টরটা ফিরে পাবো। ওকে, তো এই হচ্ছে উপাংশ বা ভেক্টরের বিভাজন, বিভাজিত অংশ। বিভাজিত এই অংশগুলোকে আমরা বলবো উপাংশ। একটু লিখে নাও, ভেক্টরের বিভাজিত অংশ, বিভাজিত অংশকেই আমরা বলবো উপাংশ। এবং এই উপাংশে কেন বিভাজন করতে হয়? কারণ আমরা যখন বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব তখন এই উপাংশ দিয়ে খুব সহজে বড় বড় প্রবলেম সমাধান করা যাবে। এই কারণে এই উপাংশে বিভাজনটা আমাদের জানতে হবে। ঠিক আছে, বিভাজিত অংশগুলোকে আমরা বলবো উপাংশ। তো এবার উপাংশ বোঝার জন্য ত্রিভুজের সাইন সূত্র, এবার আমরা উপাংশের ম্যাথমেটিক্যালি উপাংশ বের করবো যে কত, উপাংশ কত। মনে রাখবা, উপাংশ বের করতে হলে একটা মূল ভেক্টর এবং একটা অ্যাঙ্গেল দেওয়া থাকতে হবে। একটু লিখে নিতে পারো, উপাংশ, কোন ভেক্টরের উপাংশ বের করতে হলে, উপাংশ বের করতে হলে, লিখে ফেলো আমার সাথে সাথে, করতে হলে, উপাংশ বের করতে হলে মূল ভেক্টর মানে যাকে আমরা উপাংশে ভাগ করব, মূল ভেক্টর এর মান ও অ্যাঙ্গেল, কি ভাইয়া? অ্যাঙ্গেল মানে কি? কোণ, দেয়া থাকতেই হবে, দেয়া থাকতেই হবে। উপাংশ যদি আমরা পেতে চাই, কোন মূল ভেক্টরের উপাংশ যদি আমরা বের করতে চাই, তাহলে এইটা দেওয়া থাকতে হবে, মানে যাকে তুমি উপাংশে ভাগ করবা বা বিভাজিত করবা সেই মূল ভেক্টরের মান এবং অ্যাঙ্গেল দেয়া থাকতেই হবে, তাছাড়া তুমি উপাংশে ভাগ করতে পারবা না। দেখাচ্ছি কিভাবে করে না করে, সবকিছু দেখাবো, খেয়াল করবা। তার আগে আমরা একটু ত্রিভুজের সাইন সূত্রটা রিভাইজ করে নেই, যেটা আমাদের ছিল। ধরে হচ্ছে একটা ত্রিভুজ, এনি কাইন্ড অফ ত্রিভুজ হইতে পারে এটা। তো ত্রিভুজের কয়টা কোণ থাকে? তিনটা। এই বাহুটা মনে করো এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু। এই কোণটা হচ্ছে আলফা, না এই কোণটা হচ্ছে আলফা, এই কোণটা হচ্ছে বিটা, এবং এই কোণটা হচ্ছে গামা। তো ত্রিভুজের সাইন সূত্র জানো কি? ত্রিভুজের সাইন সূত্র হচ্ছে বাহু ডিভাইডেড বাই ওই বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুবক। এ বাহুর বিপরীত কোণ কোনটা? আলফা। তাহলে এই যে এ বাই সাইন আলফা সমান হবে বি বাহুর বিপরীত কোণ কোনটা? বিটা, তাহলে সাইন বিটা, এবং সি বাহুর বিপরীত কোণ কোনটা? গামা, সাইন গামা। এটা কি পরস্পর সমান হবে, মানে বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত হবে সমান। বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাতটা হয় সমান। এটারে বলে ত্রিভুজের সাইনের সূত্র। এটারে কি বলে? ত্রিভুজের সাইনের সূত্র, যেটা আমরা এখন দেখলাম।
কারণ এই সূত্র দিয়ে আমরা উপাংশ নির্ণয় করতে পারবো, উপাংশ ভাগ করতে পারবো, উপাংশ বের করতে পারবো। সো আমরা তো উপাংশ কি জিনিস সেটা বুঝলাম, একটা মূল ভেক্টরকে বিভিন্ন দিকে যে ভাগ করব, এই ভাগকৃত অংশগুলোই হচ্ছে উপাংশ। উপাংশ বের করার জন্য আমার লাগবে মূল ভেক্টরের মান এবং অ্যাঙ্গেল। এবার উপাংশ বের করার জন্য আমরা ত্রিভুজের সাইনের সূত্রটা একটু মনে করে নিলাম, যে বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাতটা হবে ধ্রুবক বা সমান। এবার চলো টাইটেল দাও, যে কোনো দিকে উপাংশে বিভাজন, কোন একটা ভেক্টরকে যে কোনো দিকে ভাগ করবা। তো ধরো একটা সামান্তরিক অঙ্কন করে ফেলি সবাই কষ্ট করে। আচ্ছা, একটা সামান্তরিক, এই সামান্তরিকের যে কর্ণ সেটা হচ্ছে লব্ধি। এই যে কর্ণটা, এটা হচ্ছে আমাদের লব্ধি। এই লব্ধি ভেক্টরের মান হচ্ছে আর। হ্যাঁ, এই আর কে আমরা যে কোনো দিক উপাংশে বের করব, যে কোনো দিকে উপাংশে বিভাজন করব। যে কোনো দুইটা দিক আমি ধরে নিলাম, এইটা, এই যে এই কোণটা আলফা এবং এই কোণটা হচ্ছে বিটা। এই আলফা এবং বিটা দিক বরাবর আমরা এই আর কে উপাংশে ভাগ করব। এরা মনে করো এই বরাবর মনে করো উপাংশ হচ্ছে পি, এটা কত আমি জানি না, আর এই বরাবর উপাংশ হচ্ছে কিউ, এটাও কত আমি জানি না। এই দুইটা জিনিস আমার জানতে হবে উপাংশের সূত্র দিয়ে, মানে উপাংশ প্রমাণ করে বের করব যে এই আর এর ব্যাপারটা বুঝো কি কি দেওয়া আছে। দেওয়া আছে লব্ধি ভেক্টর আর, এইটারে আমার উপাংশ বের করতে বলছে আর এর আলফা অ্যাঙ্গেলে এবং বিটা অ্যাঙ্গেলে এর উপাংশ বের করতে বলছে, মানে এই আর কে ভাগ করতে বলছে কোন কোন অ্যাঙ্গেলে, আলফা অ্যাঙ্গেল এবং বিটা অ্যাঙ্গেল। দেখো তো আমি কি বলছিলাম, উপাংশ বের করতে হলে মূল ভেক্টর এবং অ্যাঙ্গেল দেওয়া থাকবে। তো মূল ভেক্টর হচ্ছে আর এবং অ্যাঙ্গেল দেওয়া আছে। আমরা এই যে আর এর দুইটা উপাংশ পি এবং কিউ বের করব। কেমনে বের করব খেয়াল করো, প্রমাণ করব। সবাই একটু বলো তো, এই কোণটা যদি বিটা হয়, এই কোণটা কত? একান্তর কোণ, এটাও কি হবে বিটা। এটা আলফা, এটা বিটা, তাহলে এই কোণটা কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা আলফা, এটা বিটা হলে এটা অবশ্যই 180 মাইনাস আলফা প্লাস বিটা। এই বাহুটা যদি কিউ হয়, ডেফিনেটলি এই বাহুটাও কিউ। আমরা পি এবং কিউ বের করব। এটার নাম দাও এ বি সি। এই এ বি সি ত্রিভুজ থেকে পি বাহু আর কিউ বাহু বের করবা। করি। ত্রিভুজ এ বি সি তে সাইন সূত্র অ্যাপ্লাই করি, সাইন সূত্র প্রয়োগ করি। ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করি, কি পাই বলো? ত্রিভুজ এবিসি তে ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করো। আমাদের হাতে কি কি দেওয়া আছে আগে বুঝো। একটা মূল ভেক্টর দেওয়া আছে আর, বলছে এই মূল ভেক্টরকে আলফা কোণে এবং বিটা কোণে উপাংশে ভাগ করো। আলফা কোণের উপাংশ হচ্ছে পি আর বিটা কোণের উপাংশ হচ্ছে কিউ। এই পি এবং কিউ বের করব। সেটা বিটা হলে এটা বিটা, এটা আলফা, এটা 180 মাইনাস আলফা। তাহলে এবিসি ত্রিভুজে সাইন সূত্র অ্যাপ্লাই করো। বলো তো পি বাহু, এই পি বাহুর বিপরীত অ্যাঙ্গেল কোনটা? এই যে পি বাহুর বিপরীত অ্যাঙ্গেল হচ্ছে বিটা, তাহলে পি ডিভাইডেড বাই সাইন বিটা সমান কিউ বাহু এর বিপরীত অ্যাঙ্গেল কোনটা বলো তো দেখি। এই যে কিউ বাহু এর বিপরীত অ্যাঙ্গেল হচ্ছে আলফা, কিউ বাই সাইন আলফা। এবং এই যে আর বাহু যেটা দেওয়া আছে, এই আর বাহুর বিপরীত অ্যাঙ্গেল কোনটা? আর বাহুর বিপরীত অ্যাঙ্গেল হচ্ছে সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। এটা হচ্ছে আর বাহুর বিপরীত অ্যাঙ্গেল। এবার তোমরা যারা জানো তারা তো জানোই যে সাইন 180 মাইনাস সামথিং, এই সামথিং এটা পুরোটা যদি থিটা হয়, চিন্তা করো এই পুরোটা থিটা, 180 মাইনাস থিটা, সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটা। যারা জানো না তারা একটু জেনে নাও। এই যে এরকম একটা কোঅর্ডিনেট সিস্টেম ছিল, এখানে বলে অল, এটারে বলে সাইন, এটারে বলে ট্যান, এটারে বলে কস। এখানে সাইন 180 মাইনাস থিটা, সাইনের পর প্রথমত ওইখানে না, প্রথমত এইখানে সাইনের পর যদি বিজোড় সংখ্যক 90 ডিগ্রি থাকে তাহলে সাইন হয়ে যাবে কস অথবা কস হয়ে যাবে সাইন। এখানে বিজোড় সংখ্যক আছে 90 ডিগ্রি, এখানে কয়টা 90? 180 মানে কয়টা 90? দুইটা 90। তাহলে সাইন কি কস হবে না, সাইন
সাইনই থাকবে। এই লাইনটাকে আমি আবার একটু লিখি, দেখো সুতরাং লিখতে পারবো পি ডিভাইডেড বাই সাইন বিটা কিউ ডিভাইডেড বাই সাইন আলফা, আর এখানে আর সাইনের পর জোড় সংখ্যক 90 আছে, তাহলে সাইন সাইনই থাকবে, আর বিজোড় সংখ্যক 90 থাকলে সাইন হয়ে যেত কস, সাইন সাইনই আছে। কারণ এটুকু গেল। এবার এই জিনিসটাকে, এই জিনিসটাকে ওই কোয়াড্রেন্টে স্থাপন করবো। এই জিনিসটা কি 180 মাইনাস থিটা, এই যে এখান থেকে রান করা শুরু করবো অল থেকে 180, এই যে 180 চান্দা মাইনাস থিটা মানে কোন ঘরে, মাইনাস মানে ব্যাকে যেতে হবে, 180 মাইনাস থিটা মানে কার ঘরে, সাইনের ঘরে। এটা কি সাইন, সাইন যদি সাইনের ঘরেই পড়ে তাহলে থিটাটা হয়ে যাবে পজিটিভ, থিটাটা কি হয়ে যাবে পজিটিভ, তাহলে এই যে এটা মাইনাস থিটা আছে এটা হয়ে যাবে পজিটিভ, মানে আলফা প্লাস বিটা, এই পুরোটাকেই আমরা থিটা বলছি। বুঝছো? আবারও বুঝো, এটা যদি সাইন 90 মাইনাস থিটা থাকতো তাহলে 90 এর জন্য সাইন হয়ে যেত কস, কারণ একটা 90, আর 90 মাইনাস থিটা মানে কি, এই যে 90 মাইনাস থিটা মানে অল পজিটিভ ঘরে পড়তো, তখন থিটাটা পজিটিভ হইতো। বুঝছো? এই যে যেমন আমি যদি বলি সাইন 90 মাইনাস থিটা, তাহলে দেখো প্রথমত 90 এর জন্য সাইন সাইনই থাকবে, একটা 90 আছে। এবার এখান থেকে 90 মাইনাস থিটা, তার মানে অল পজিটিভের ঘরে পড়েছে, তাহলে পজিটিভ সাইন থিটা। আর এবার সাইন যেহেতু সাইনের ঘরেই পড়েছে তাহলে মাইনাসটাও প্লাস হয়ে যাবে। নবম শ্রেণীতে ছিল। আমাদের টার্গেট যেন কি, আমাদের টার্গেট পি এবং কিউ নির্ণয় করা। তাহলে এখান থেকে আমরা পি এবং কিউটা বের করি আস্তে আস্তে। এই যে দেখো, সুতরাং আমাদের এখান থেকে পি এর সূত্রটা কি হবে, পি সমান হবে এই যে সাইন বিটাটা আর এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে আর সাইন বিটা নিচে হবে সাইন আলফা প্লাস বিটা, এটা হচ্ছে পি। ঠিক একইভাবে যদি আমরা কিউ বের করতে চাই, কিউ এই যে দেখো সাইন আলফাটা আর এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে আর সাইন আলফা নিচে কিন্তু সেম সাইন আলফা প্লাস বিটা। সো এই হচ্ছে যে কোনো দিকে উপাংশে বিভাজনের সূত্র। জাস্ট মূল ভেক্টর, মানে দেখো এখানে অজানা কে কে, মানে জানা কে কে, মূল ভেক্টরটা দেওয়া থাকবে এবং অবশ্যই এই অ্যাঙ্গেলগুলো দেওয়া থাকবে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করতে হবে সবার। পি যখন বের করছো দেখো নিচে সেম, নিচে সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা মানে দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে না, নিচে দুইটা অ্যাঙ্গেলের সমষ্টি সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা, কোনো ঝামেলা নাই, নিচে ঝামেলা নাই। বাট যখন তুমি পি বের করতেছো আর সাইন বিটা, মানে দেখো তুমি বের করতেছো পি বাট অ্যাঙ্গেল দিতে হচ্ছে কিউ এর সাথে। ব্যাপারটা মজা পাইছো, বুঝতেছো? যখন তুমি পি বের করছো তখন দিতে হচ্ছে আর সাইন বিটা, আর যখন তুমি কিউ বের করতেছো যে কিউ, তখন অ্যাঙ্গেলে বসতেছে পি এরটা আর সাইন আলফা। সেইভাবে আমরা মনে রাখবো, নিচে সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা, কোনো সমস্যা নাই। কিন্তু যখন আমরা পি বের করব তখন পি এর উল্টা অ্যাঙ্গেল মানে বিটা বের করব, বিটা বিটা ইউজ করব, আর যখন আমরা কিউ বের করব কিউ এর উল্টা অ্যাঙ্গেল মানে আলফা ইউজ করব, আর সাইন আলফা আর সাইন বিটা, মানে যেটা বের করবা তার উল্টা অ্যাঙ্গেলের সাইন ইউজ করবা, শেষ। নিচে তো সাইন আলফা প্লাস বিটা, কোনো ঝামেলা নাই। ওকে, আচ্ছা, নিচে তো সাইন আলফা প্লাস বিটা, কোনো সমস্যা নাই। বাট যখন আমরা পি বের করব তখন অ্যাঙ্গেলটা বসবে কিউ এরটা, আর যখন কিউ বের করব তখন অ্যাঙ্গেল বসবে পি এরটা, শেষ। ওকে, তুলে ফেলো সবাই। এটা হচ্ছে যে কোনো দিকে উপাংশে বিভাজনের সূত্র। ওকে, ডান। সো খেয়াল করে দেখো, আবার আমি বুঝাই। আমাদেরকে যে কোনো দিক উপাংশ ভাগ করার জন্য একটা মূল ভেক্টর দেওয়া থাকবে আর, এবং অ্যাঙ্গেল দেওয়া থাকবে আলফা বিটা, এই যে সবুজ কালার অ্যাঙ্গেল গুলো দেওয়া থাকবে, এই যে আলফা বিটা, বলবে আলফা এবং বিটা অ্যাঙ্গেল বরাবর আর কে ভাগ করো। তো আমরা এটা বিটা হলে এই কোনটাও বিটা, একটা ত্রিভুজ বানায় ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করে সমাধান করে ফেললাম। এবার
নিচে কি হবে সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা। যখন তুমি পি বের করতেছো তখন আর সাইন বিটা মানে পি এর উল্টা কোণ, আর যখন তুমি কিউ বের করতেছো তখন আর সাইন আলফা মানে কিউ এর উল্টা কোণ। সোজা হিসাব। তো চলো, যারা আরেকবার বলছো তারা আরেকবার তো বলেই দিছি, তারা এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখলে আরেকবার বলবা না, ক্লিয়ার হয়ে যাবে সবার। দেখো 70 নিউটন বলের দুটি উপাংশের মান বের করো যার, খেয়াল করো, দেখো 70 নিউটন বলের, সবাই মনোযোগ দিয়ে পড়ো, একটা বল দিছে কত নিউটন, 70 নিউটন, এর দুইটা উপাংশ বের করতে বলছে, উপাংশের মান বের করতে বলছে, যার একটি 70 নিউটনের সাথে একদিকে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং অপরটি 65 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, এই হচ্ছে 70 নিউটন ভাই, এটা কত নিউটন, 70 নিউটন, 70 নিউটন, এর দুইটা উপাংশ বের করতে বলছে, যার একটি 70 নিউটনের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই মনে করে একটা, এই হচ্ছে একটা উপাংশ যেটা এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, আর অপরটি 70 নিউটনের সাথে 65 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 70 এর সাথে 65 ডিগ্রি, মনে করো এটা হচ্ছে, মনে করো 70 এর সাথে, চিত্র সুন্দর একটা ব্যাপারটা এমন না, এটা 65 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো তোমার এই অজানা এই দুইটা বের করতে হবে, এটা মনে করো পি, এটা মনে করো কিউ, এই পি এবং কিউ বের করতে হবে। পারবা নাকি পারবা না বলো? আমার আগে করো তো পারলে। এই যে পি এবং কিউ বের করবা কিভাবে ভাইয়া, এখানে বলবা পি, এই যে দেখো ভাইয়া পি, সূত্র আগে লিখে ফেলবা, নিচে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা, কোনো কথা নাই। আবারও এখানে লিখবা কিউ, কিউ হচ্ছে নিচে কি ভাইয়া, সাইন আলফা প্লাস বিটা, কোনো কথা নাই। এখানেও একটা আর দিয়ে দিবা, এখানেও একটা আর দিয়ে দিবা। এবার ভালো মতো শোনো, যখন তুমি পি বের করবা তখন কিউ এর কোণ, আর যখন কিউ বের করবা তখন পি এর কোণ, এর সাইন। তাহলে পি বের করার সময় কিউ এর অ্যাঙ্গেল কত, 65 ডিগ্রি, মানে সাইন 65 ডিগ্রি, আর কিউ বের করার সময় পি এর অ্যাঙ্গেল অর্থাৎ সাইন 30 ডিগ্রি। মানগুলো সব বসিয়ে দাও। আর এর মান কত, আর এর মান হচ্ছে 70 সাইন 65 ডিগ্রি, আর সাইন আলফা প্লাস বিটা মানে 65 প্লাস 30 মানে 95, আর কিউ হচ্ছে কত, এখানে সাইন 95 হবে, 95, এখানে 70 সাইন 30। সো পি এবং কিউ এর ভ্যালু দুইটা হিসাব করে দেখো তো কত হয়। এই হচ্ছে পি এবং কিউ এর দুইটা ভ্যালু, বের করলে অ্যান্সার দিলেই হয়ে যাবে। দেখি আমার সাথে কার কার মিলে। উপর হবে 70 সাইন 65, নিচে হবে সাইন 95, ক্যালকুলেটর যেন ডিগ্রি মোডেই থাকে, 63.68, 63.68, এটা কি নিউটন, যেহেতু বলের উপাংশ। আর ওইটা কত হবে, উপর হচ্ছে 70 সাইন 30, আর নিচে হচ্ছে সাইন 95, তাহলে এটা হলো 35.13 নিউটন। মজার ব্যাপার হচ্ছে এই যে উপাংশ, এই উপাংশগুলো লব্ধি করলে তুমি আবার 70 নিউটন পাবা। মানে এটাই শর্ত যে এই উপাংশগুলোর যদি লব্ধি করি আমরা আবার 70 নিউটন ফিরে পাবো। খেয়াল করে দেখো, আমি এটা এক্সট্রা একটু দেখাই দিই তোমাদের। দেখো এই উপাংশগুলোর লব্ধি বের করি, এই দেখো এদের লব্ধি, লব্ধির যেন সূত্র কি, আর সমান রুট ওভার অফ পি স্কোয়ার মানে 63.68 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে 35.13 প্লাস 2p 63.68 2p q 35.13 cos আলফা, cos আলফা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। এই পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 30 যোগ 65 মানে 95 ডিগ্রি। ক্যালকুলেট করলে তুমি দেখবা 70 নিউটনই পাচ্ছ। বুঝলা? এটা এক্সট্রা দেখাই দিলাম যে আমরা যার উপাংশ বের করতেছি সেই উপাংশগুলো লব্ধি করলে আবার আমরা মূল ভেক্টরটা ফিরে পাবো। এটা বাইরের পার্ট, ইটস আউটসাইড পার্ট, বাট আমরা জাস্ট দেখাইলাম এই উপাংশগুলোর লব্ধি করলে। অনেকে ভাবে যোগ করলে, না ভাইয়া, এটা যোগ করলে কখনোই 70 পাবা না, এদের লব্ধি করলে তুমি আবার এদেরকে ফিরে পাবা। বুঝছো? এই পারবা? সোজা না ভাই? সোজা। দেখো একটা মূল ভেক্টর, দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে, তুমি উপাংশে ভাগ করে ফেলবা, শেষ, ডান। পরের কোয়েশ্চেনটা দেখি তো আমার আন্ডা বাচ্চারা পারে কিনা। এই দেখো
ও এ বি সি একটা সামান্তরিক, তার মানে আমরা একটা সামান্তরিক অঙ্কন করে ফেলবো। এ হচ্ছে একটা সামান্তরিক অঙ্কন করে ফেলবো। এই সামান্তরিক হচ্ছে ও এ বি সি, হচ্ছে সামান্তরিক। এর সন্নিহিত বাহু হচ্ছে ও এ এবং ও সি। তার মানে এই যে ও এ এবং ও সি এই দুইটা হচ্ছে সন্নিহিত বাহু। কর্ণ ও বি এর সাথে 30 ডিগ্রি ও 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই মনে করো কর্ণ, এই কর্ণ হচ্ছে ও বি, এই ও বি এর সাথে 30 ডিগ্রি ও 40 ডিগ্রি, তার মানে এটা উৎপন্ন করে 30 ডিগ্রি, এটা উৎপন্ন করে 40 ডিগ্রি কোণ। ওকে, তো বলছে কর্ণের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। এই যে কর্ণ, এই কর্ণ হচ্ছে 20 সেন্টিমিটার। বলছে ও এ এবং ও সি এর দৈর্ঘ্য কত? ভাইয়া মোট কথা ও এ আর ও সি এর লব্ধি হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে ও এ আর ও সি বের করবা। তাহলে এই যে সেম বল সেম লাইন, ও এটা কেমনে বের করে? ও এ হচ্ছে নিচে সাইন আলফা প্লাস বিটা, মানে মোট কোণ। আলফা মানে 30, বিটা মানে 40, আলফা প্লাস বিটা মানে 70 ডিগ্রি। যখন তুমি ও এটা বের করছো তখন উল্টা কোণ কোনটা? 40, এটা হবে 20 সাইন 40 ডিগ্রি। আবার যখন তুমি ও সিটা বের করছো, নিচে তো সেম, নিচে হচ্ছে আলফা প্লাস বিটা মানে 70 ডিগ্রি, উপরে হবে 20 সাইন। ওসি যখন বের করছে, এই যে ওসি অ্যাঙ্গেলটা হবে উল্টাটা মানে 30। ক্যালকুলেট করে দেখবা অ্যান্সারটা যা আসে এটা কিন্তু সেন্টিমিটারে আসবে, যেহেতু আমাদের সেন্টিমিটারে আমরা রেখেছি যে 20 সেন্টিমিটার। পারা যাবে নাকি যাবে না? বলো যাবে নাকি যাবে না, কমেন্টে জানাও। হ্যাঁ 70 নিউটনই তো আসবে। মোট কথা তোমার বুঝতে হবে এই উপাংশগুলো লব্ধি করলে আমরা আবার মূল ভেক্টরটা ফিরে পাই, এটা সবার বোঝা লাগবে। আর এই উপাংশ দিয়ে আমরা অনেকগুলো সহজে অনেক জটিল সমাধান করতে পারবো। এই কারণে জটিল সমাধান সহজে করা যাবে, এই কারণে উপাংশ আমার জানতে হবে। দেখি তো, এটা হচ্ছে যে কোনো দিকে উপাংশ। ওকে, এবার যে কোনো দিকে উপাংশ থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বলতে পারো আমাদের জান প্রাণ, এটা না পারলে ধরো মনে করো জীবন বৃথা, জীবন সর্বনাশ হয়ে যাবে। দেখছো কতগুলো স্টার দিছি। এটা হচ্ছে আমাদের হচ্ছে লম্ব উপাংশে বিভাজন। লম্ব উপাংশ কি, এটা সংজ্ঞাটা আগে লিখে নাও। মূল ভেক্টরের ভেক্টরের বিভাজিত উপাংশ দুটি যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদেরকে লম্ব উপাংশ বলে। লম্ব উপাংশ বা লম্বাংশ বলে। কি বলছি, কি লিখছি সেটা একটু ফিল করো। মূল ভেক্টরকে আমরা যে কোনো দুইটা উপাংশে ভাগ করতে পারি না? যে কোনো দিকে ভাগ করতে পারি। এই বিভাজিত উপাংশ দুইটা যদি লম্ব হয়, পরস্পর লম্ব হয়, বিভাজিত উপাংশ দুইটা যদি এরকম পরস্পর লম্ব হয়, তাহলে এই উপাংশ দুইটাকে আমরা বলবো লম্ব উপাংশ। তো চলো লম্ব উপাংশ ব্যাপারটা একটু বুঝে নেই। ভাইয়া এই যে এখানে যে আমরা উপাংশে ভাগ করছিলাম পি আর কিউ, এরা কি লম্ব? পি আর কিউ কি লম্ব? পি আর কিউ লম্ব না, এটা লম্ব না, এটা 90 ডিগ্রি না। যদি পি আর কিউ 90 ডিগ্রি কোণে থাকতো তাহলে তাদেরকে আমরা বলতাম পরস্পর লম্ব উপাংশ। তো সেই লম্ব উপাংশের আলাদা করে প্রমাণ আমাদের শেখা দরকার নাই। ধরো এই যে আর লম্ব উপাংশ বের করার জন্য আমার এই সামান্তরিক থাকতে হবে যেখানে পি আর কিউ লম্ব। এটা মনে করো পি, এটা মনে করো কিউ, এইটা হচ্ছে দুইটা উপাংশ। কার উপাংশ? এই যে কর্ণ, এই যে আর, এই আর এর উপাংশ হচ্ছে আর এর উপাংশ। এবার বলো পি আর কিউ পরস্পর কি লম্ব। আমি এর আগে অঙ্কে বলছিলাম এটা আলফা এটা বিটা, তাই না? এর আগের প্রমাণ আমরা দেখাইছিলাম। এবার বলো আলফা প্লাস বিটা, এখানে আলফা প্লাস বিটা সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই না? তাহলে বলো তো আলফা সমান কত হবে, বা বিটা সমান কত হবে? বিটা সমান হবে 90 মাইনাস আলফা। এটা একটু নোট করো। লম্ব উপাংশের বেলায় আলফা প্লাস বিটা হয়ে যাবে 90 ডিগ্রি, সুতরাং বিটা সমান হবে
বিটা সমান হবে 90 মাইনাস আলফা। এটা একটু আলাদা করে লিখে নাও। লম্ব উপাংশের বেলায় আলফা প্লাস বিটা হবে 90 ডিগ্রি, তাহলে বিটা সমান হচ্ছে 90 মাইনাস আলফা। এবার বলো পি কত হবে? পি পি এর সূত্রটা জানি কি ছিল, নিচে ছিল সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা এখন কত? 90 ডিগ্রি, তাই না? উপরে ছিল আর সাইন বিটা, তাই না? একইভাবে কিউ, কিউ এর বেলা জানি কি ছিল, নিচে ছিল সাইন আলফা প্লাস বিটা, যেখানে সাইন আলফা প্লাস বিটা এখন 90 ডিগ্রি, আর উপরে ছিল আর সাইন উল্টা কোণ মানে আলফা। এবার দেখো তো সাইন 90 এর মান কত? 1, তাহলে নিচে তো আর সাইন 90 লেখার দরকার নাই, বিটার জায়গায় আমরা 90 মাইনাস আলফা লিখবো, তাহলে আর সাইন বিটার জায়গায় লিখবো 90 মাইনাস আলফা। সাইন 90 মাইনাস আলফা মানে আর সাইন হয়ে যাবে কজ, দেখো 190 থাকা মানে সাইন হয়ে যাবে কজ, আর 90 মাইনাস আলফা মানে যে অল সাইন 10 কস, এই যে 90 মাইনাস আলফা মানে অল পজিটিভের ঘরে পড়ছে মানে আর কজ আলফা, সাইন 90 মাইনাস আলফা মানে কজ আলফা, সাইন 90 মাইনাস আলফা মানে কজ আলফা, এটা হচ্ছে পি। আর সাইন 90 এর মান 1, তাহলে কিউ কত হবে? কিউ হবে আর সাইন আলফা। শেষ। তাহলে এই হচ্ছে লম্ব উপাংশ। লম্ব উপাংশ আরো সহজ, আর সাইন আলফা আর কজ আলফা। এবার এই জিনিসগুলো তোমার মাথায় একদম ঢুকাই দিচ্ছি। দেখো লম্ব উপাংশের বেলায় তোমার দুইটা অ্যাঙ্গেল জানার দরকারই নেই, একটা অ্যাঙ্গেল জানলেই হচ্ছে। ধরো তোমার এই বিটা জানার দরকারই নেই, যে বিটাটাকে আমরা কেটে দিই, এই যে বিটাটাকে আমরা এইভাবে ক্রস করে দিই, বিটা জানার দরকারই নেই, একটা অ্যাঙ্গেল জানলেই হবে। লম্ব উপাংশের বেলায় একটা অ্যাঙ্গেল জানলেই হবে, যে আলফাটা জানছি, তত পি এর মান কত আসছে? পি আসছে আর কজ আলফা, আর কিউ কত আসছে? আর সাইন আলফা। তো সবাই মনে রাখবা, স্টার দিয়ে, সুপার স্টার দিয়ে মনে রাখবা, যে আমি স্টার দিয়ে দিচ্ছি, স্টার দিয়ে মনে রাখবা, এই যে স্টার দিয়ে মনে রাখবা, যেদিকে থিটা সেদিকে কস, তার লম্ব দিকে সাইন। দেখো যেদিকে থিটা সেদিকে কস, সেদিকে কস নিব, তার লম্ব দিকে সাইন, তার লম্ব দিকে সাইন থিটা, সাইন নিব। শেষ। এটাই মনে রাখলেই চলবে। এই হচ্ছে লম্ব উপাংশের একমাত্র টেকনিক। দেখো আলফাটা দেওয়া আছে, আলফা মানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, তাহলে যেদিকে থিটা মানে যেদিকে আলফা সেদিকে কস, তাহলে যে পি হবে আর কস আলফা, আর তার লম্ব দিকেরটা মানে কিউ হবে আর সাইন আলফা। শেষ। বিটার কথা মাথায় আনার দরকার নেই, বিটার কথা মাথা আনলেই প্যারা লাগবে। তাহলে যেদিকে থিটা সেদিকে কস, লম্ব দিকে সাইন। সবাই বলো, যেদিকে থিটা সেদিকে কস, লম্ব দিকে সাইন। এটা হচ্ছে লম্ব উপাংশে বিভাজন। যে কোনো দিকের উপাংশ বিভাজন থেকে আমরা জাস্ট আলফা প্লাস বিটার মান 90 ডিগ্রি বসাই দিছি, এটা হয়ে গেল লম্ব উপাংশে বিভাজন। তাহলে এটা আমার সবচেয়ে বেশি লাগবে, যেদিকে থিটা সেদিকে কস, এমন না যে এক্স অক্ষ বরাবর কস, না, যেদিকে থিটা দেওয়া থাকবে ওদিকে হবে কস, তার লম্ব দিকে হবে সাইন। সোজা হিসাব। ওদেরকে কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাই, আরো কিছু এক্সাম্পল দিয়ে দেখাই। এই যে দেখো আমি বললাম এই হচ্ছে একটা ভেক্টর, বললাম একে লম্ব উপাংশে ভাগ করো, এদিকে থিটা দেওয়া আছে, এই ভেক্টরটা হচ্ছে 10 নিউটন। বলো কি করো? লম্ব উপাংশে ভাগ করবো, বলো কোন দিকে কস হবে? এক্স অক্ষ ওয়াই অক্ষ কিন্তু দেখবো না, আমরা দেখবো কোন দিকে থিটা দেওয়া আছে, যেদিকে থিটা সেদিকে কস, লম্ব দিকে সাইন। থিটা এইদিকে দেওয়া আছে, তাহলে এদিকে হবে 10 কস থিটা, আর তার লম্ব দিক মানে এদিকে হবে 10 সাইন থিটা। কোনো এক্স অক্ষ ওয়াই অক্ষ দেখার টাইম নেই। এটা হচ্ছে 10 নিউটনের লম্ব উপাংশ। খেয়াল করে দেখো এরা পরস্পর লম্ব। এরপর অনেকে বলতে পারে ভাইয়া আমি এভাবে দিব, ওকে দাও, কোনো সমস্যা নাই। মনে করো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এবার আমার এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে থিটা। এবার বলো এটা মনে করো দেওয়া আছে 50 নিউটন। কিভাবে কি করবো বলো তো? যেদিকে থিটা সেদিকে কস, তার মানে এইদিকে নিব কস 50 কস থিটা, আর তার লম্ব দিকে নিব সাইন 50 সাইন থিটা। অনেকে ভাবে এই অ্যাঙ্গেল কি বের করার দরকার আছে? না না না, এই অ্যাঙ্গেল ধরার দরকারই নেই, এই অ্যাঙ্গেল ধরার দরকারই নেই, তাহলে প্যাচ হয়ে যাবে। অ্যাঙ্গেল ধরলেই, এই অ্যাঙ্গেলটা বের করলেই প্যাচ লেগে যাবে। একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, যেদিকে থিটা ওদিকে কস, তার লম্ব দিকে ওই অ্যাঙ্গেলেরই সাইন মেরা দিবা। শেষ। চোখ বুঝে। একটা কস হলে তার লম্বটা হয়ে যাবে সাইন, যেদিকে থিটা সেদিকে কস, লম্ব দিকে সাইন। এবার দেখো যদি এরকম দেওয়া থাকে বা এরকম দেওয়া থাকে, দেখো এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে থিটা, তাহলে কি হবে? এটা মনে করো 100 নিউটন, তাহলে কি হবে?
যেদিকে থিটা সেদিকে কস, তাহলে এটা হবে 100 কস থিটা। এটা হচ্ছে এই 100 নিউটনের এক্স অক্ষ বরাবর উপাংশ, আর তার লম্ব দিকে হবে 100 সাইন থিটা। কথা কি বুঝাইতে পারছি আমি? এটাই, থিটার মান অবশ্যই দেওয়া থাকবে। এরপরে এদের যদি আবার লব্ধি করো, তুমি দেখবে 100 নিউটন ফিরে পাচ্ছ। কোন একটা বস্তুকে আমরা ইটা নিক্ষেপ করি না, এই যে এইভাবে নিক্ষেপ করি না, করি। তো মনে করো এর আদিবেগ, এই বস্তুটার আদিবেগ ছিল এটা ইউ, এই কোণটা হচ্ছে থিটা। এবার বলো তো এই বস্তুটা কোন দিকে যাচ্ছে? একই সাথে এক্স অক্ষে যাচ্ছে, ওয়াই অক্ষেও যাচ্ছে। কেন? ওয়াই, দেখো এই আদিবেগ যেহেতু এদিকে থিটা দেওয়া আছে, এদিকে ভাগ করে ফেলবা এটার উপাংশে, এদিকে হবে ইউ কস থিটা, যেদিকে থিটা সেদিকে কস, তার লম্ব দিকে সাইন, এটা হবে ইউ সাইন থিটা। আমরা এইভাবে বলতে পারি আদিবেগের এক্স অক্ষ বরাবর যে উপাংশ, এটারে বলা হয় ইউএক্স। এই ইউএক্স দ্বারা সে সামনের দিকে যাচ্ছে, ইউ কস থিটা দ্বারা সে সামনের দিকে যাচ্ছে। আর আদিবেগের ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ ইউ ওয়াই, এই ইউ সাইন থিটা দ্বারা সে উপরের দিকে যাচ্ছে। এদের আবার লব্ধি করলে তুমি ইউ ফিরে পাবা। দেখো লব্ধি করো, ইউ হচ্ছে ইউ কস থিটা আর ইউ সাইন থিটা পরস্পর কত কোণ আছে? 90 ডিগ্রি। তাহলে লব্ধি হবে 90 ডিগ্রি কোণে থাকলে লব্ধি হয় রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। রুট ওভার অফ পি হচ্ছে মনে করো ইউ কস থিটা স্কয়ার, আর কিউ হচ্ছে ইউ সাইন থিটা স্কয়ার করো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। কমন নাও, রুট ওভার অফ ইউ স্কয়ার কমন নিলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। এদের লব্ধি করলে আবার তুমি মূল জিনিসকে ফিরে পাবা। এটা কত? 1 রুটের ইউ স্কয়ার মানে ইউ। বুঝছো ব্যাপারটা হচ্ছে এটাই। মানে আমার খালি বুঝতে হবে, উপাংশ দ্বারা আমি বুঝতে পারছি যে ইউ কস থিটা দ্বারা বস্তুটা সামনের দিকে যাচ্ছে, এটারে বলে আদিবেগের এক্স অক্ষের উপাংশ, আর এটারে বলে আদিবেগের ওয়াই অক্ষের উপাংশ। এটা দ্বারা বস্তুটা উপরের দিকে যাচ্ছে। এই তো, কথা কি ক্লিয়ার? ওকে, ডান। সো লম্ব উপাংশের ব্যাপারটা কি? যেদিকে থিটা সেদিকে কস, তার লম্ব দিকে নিয়ে নিব সাইন। এবার এই লম্ব উপাংশের কিছু ব্যবহার বিধি আমরা দেখব। লম্ব উপাংশের কিছু খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার। প্রথম ব্যবহারটা হচ্ছে পায়ে হাঁটা। কিসে হাঁটা? পায়ে হাঁটা। ভাই আমরা কি শিখলাম আজকের ক্লাসে? এখন পর্যন্ত জাস্ট অল্প কয়টা থিওরি শিখলাম। সেটা হচ্ছে একটা ভেক্টরকে আমরা চাইলে যে কোনো দিকে বিভাজিত করতে পারবো। এই বিভাজিত অংশগুলোকে বলা হয় উপাংশ। তো যে কোনো দিকে এই উপাংশ, যে বিভাজিত অংশগুলোকে আমরা বলছি উপাংশ। যে কোনো দিকে এই উপাংশ নির্ণয়ের জন্য আমরা ত্রিভুজের সাইন সূত্রটা শিখলাম। মৃন্ময় বলছে যে ভাইয়া এই জিনিসটা বুঝি না, এটা তো 9-10 ছিল, এটা যদি না বুঝো কেন কি বুঝবা? সাইনের পর জোড় সংখ্যক 90 থাকলে সাইন সাইন থাকবে, তাহলে সাইন হয়ে যাবে কস। 90 কয়টা আছে? 290, তাহলে সাইন সাইনই থাকবে। এবার 180 মাইনাস আলফা প্লাস বিটাকে এইখানে প্লট করবা। 180 মাইনাস আলফা প্লাস বিটা সাইনের ঘরেই আছে, এখানেও কি সাইন, তাহলে সাইনের ঘরে থাকলে এটা প্লাসই হবে। শেষ। ওকে, তারপরে দেখো সাইন 90 মাইনাস আলফা মানে কজ আলফা, এগুলো তো জানতে হবে ভাই। ওকে, এরপর আমরা দেখলাম যে কোনো দিকে ভাগ করে কেমনে, আর লম্ব উপাংশে ভাগ করার জন্য একটা অ্যাঙ্গেল দিলেই হবে। যেদিকে থিটা দেওয়া থাকবে সেদিকে কস, আর লম্ব দিকে সাইন। এবার এই যে লম্বাংশগুলো দেখলাম, এগুলোকে বলা হয় লম্ব উপাংশ। এবার আমরা লম্ব উপাংশের ব্যবহার শিখব, যেটাকে বলে প্রথম ব্যবহারটা হচ্ছে পায়ে হাঁটা। হ্যাঁ, পায়ে হাঁটা কিভাবে লম্ব উপাংশ দিয়ে আমরা পায়ে হাঁটা ব্যাপারটা ব্যাখ্যা করব। সবাই মন দিয়ে দেখবা, হ্যাঁ মন দিয়ে দেখবা, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসে। লম্ব উপাংশ দিয়ে আমরা পায়ে হাঁটাটা ব্যাখ্যা করব। আমরা যে হাঁটি বা দৌড়াই, এই যে দৌড়াচ্ছি, এই দৌড়ানোটা লম্ব উপাংশ দিয়ে ব্যাখ্যা করা যায়। কিভাবে? আমি তার ফুল চিত্র আঁকতে পারবো না, আমি একটা সুন্দর পা আঁকি। মনে করো বুট পরা একটা সুন্দর পা আঁকতেছি। ফার্স্ট অফ অল পা আঁকার জন্য ফ্লোর আঁকি, এই হচ্ছে মাটি। ওকে, এই মনে করো এই হচ্ছে তোমার পা। তুমি যখন দৌড়াও তোমার পা নিশ্চয়ই সোজা থাকে না, রোবটের মতো থাকে না, তুমি রোবটের মতো হাঁটো না নিশ্চয়ই। তুমি যখন দৌড়াও তোমার পাটা একটু তির্যক ভাবে থাকে বা তেরা ভাবে থাকে। যে এটা হচ্ছে তোমার পা, বিশাল মোটা পা, তাই না? একটু মোটা পা এঁকে ফেলছি, আমি পাটাকে একটু সাইজে নিয়ে আসি। বেশ সুন্দর, পাটা খুবই সুন্দর করে আসছে। এইভাবে তুমি হাঁটো নিশ্চয়ই। এই হচ্ছে তোমার পা। এবার পায়ে হাঁটাটা কিভাবে আমরা লম্ব উপাংশ দিয়ে ব্যাখ্যা করব, খেয়াল করো। আমরা যখন পায়ে হাঁটি বা দৌড়াই,
পা দিয়ে মাটিতে একটা ক্রিয়া বল দিই, এবং এই ক্রিয়া বলটা অবশ্যই তির্যক ভাবে দিচ্ছ, এ হচ্ছে ক্রিয়া বল দিচ্ছ। খেয়াল করো, তুমি পা দিয়ে মাটিতে এই ক্রিয়া বলটা দিচ্ছ, হ্যাঁ, মাটিতে তুমি ক্রিয়া বল দিয়েছো ধরো আর। আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে জানি প্রত্যেক ক্রিয়ার সমানুবিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে মাটি আবার তোমাকে তোমার উপর এই ঠিক এই বরাবর সমানুবিপরীত প্রতিক্রিয়া বল দিবে, সেটাও কত আর প্রতিক্রিয়া বল দিল তির্যক ভাবে। যে তুমি যখন হাঁটতেছো এবার তির্যক ভাবে ধাক্কা দিচ্ছ, মাটিও তোমাকে সমানুবিপরীত বলে প্রতিক্রিয়া দিচ্ছে। এটা কিন্তু মাটি খাইছে, আর মাটি যেটা তোমার দিছে এটা হচ্ছে আর, সেম এবং বিপরীত। এবার দেখো এই আরটা অনুভূমিকের সাথে একটা অ্যাঙ্গেলে আছে, তাই না, বা ভূমি বা এক্স অক্ষ, অনুভূমিক মানে এক্স অক্ষ, এর সাথে আমরা দেখতে পাচ্ছি এই আরটা একটা অ্যাঙ্গেল আছে থিটা অ্যাঙ্গেলে, ধরে নিচ্ছি থিটা অ্যাঙ্গেলে। তাহলে আর এর এই দিক বরাবর উপাংশ কত হবে বলো 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 বলো, অনুভূমিক বরাবর আর এর উপাংশ কত হবে যদি আরটা থিটা কোণে থাকে? আমরা বলেছি যেদিকে থিটা সেদিকে কস, তাহলে এদিকে হবে আর কস থিটা, আর তার লম্ব দিকে মানে এই দিকে, এই যে এই দিকে আর এর উপাংশ হবে আর সাইন থিটা। যখন তুমি কোনো কিছুকে উপাংশে ভাগ করবা, মাথা শুনো ভালো মতো শুনো, যখন তুমি মূল ভেক্টরকে উপাংশে ভাগ করবা, মনে মনে মূল ভেক্টরটা নাই হয়ে যাবে, মনে মনে তুমি মূল ভেক্টরটাকে ডিলিট করে দিবা মন থেকে, হ্যাঁ, তখন আর মূল ভেক্টরটা নাই, মূল ভেক্টরটা মনে মনে নাই। ওকে, এবারে একটু তাকাও। আর মানুষের যে ওজন, আমরা যখন হাঁটি আমাদেরকে ওজন আছে না, ওজন কত এমজি, এই ওজনটা কাজ করে খাড়া নিচের দিকে, মনে করো এই ওজনটা এদিকে কাজ করতেছে খাড়া নিচের দিকে এমজি। এবার আর কোনো বল কিন্তু নাই, এবার এটা দিয়ে ব্যাখ্যা করতে হবে, মানুষের হাঁটা ব্যাখ্যা করতে হবে। খেয়াল করো, পুরোটা শুরু থেকে ব্যাখ্যা করি। মনে মনে কিন্তু এই আর নাই, কারণ আরকে তুমি উপাংশে ভাগ করে দিছো। বলতো মানুষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে কোন বলের কারণে? মানুষ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটা কোন বলের কারণে? কোন বলের কারণে সামনের দিকে এগিয়ে যাচ্ছে? কোন বলটির কারণে? এই যে আর কস থিটার কারণে। আর কস থিটা যেহেতু সামনের দিকে ক্রিয়াশীল, তাহলে আর কস থিটার কারণে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। তাহলে আর সাইন থিটা কি করে? এই যে আর সাইন থিটা ওজনের বিপরীত দিকে কাজ করে ওজনটাকে হালকা প্রশমিত করে। আর সাইন থিটার ভ্যালু কিন্তু বেশি না, ধরো তোমার ওজন হচ্ছে 500 নিউটন এবং আর সাইন থিটা হচ্ছে মনে করো 10 নিউটন, তাহলে কি 500 নিউটনকে 10 নিউটন প্রশমিত করতে পারবে? পারবে না। বাট এই আর সাইন থিটা ওজনটাকে হালকা একটু কমায় দেয়, হালকা একটু কমায় দেয়, যেহেতু আর সাইন থিটার মানটা ওজনের চেয়ে অনেক কম। যদি আর সাইন থিটা বাই এনি চান্স আর সাইন থিটার ভ্যালু যদি এমজির চেয়ে বেশি হইতো, তুমি আর মাটির সাথে লাগা থাকতা না, তুমি আকাশে উড়তা, কারণ এই আর সাইন থিটা তখন তোমাকে উপরে টানতো, আর কস থিটা সামনের দিকে নিয়ে যেত, তুমি সামনের দিকে যাইতা আর উড়তা, তার মানে তুমি সুপারম্যানের মতো এই যে গোলা বারুদের মতো এইভাবে যেতা, সামনের দিকে যাইতা আর উড়তা, সামনের দিকে যাইতা আর উড়তা, উড়ে উড়ে যেতা। হাল্ক রে চিনো? হাল্ক, হাল্ক বা ক্রিস মুভি দেখেছো? ক্রিস যেভাবে লম্ফ মারিয়া, এই যে ক্রিস সামনে লাফ মারি এমনি উড়ে যায়। কেন উড়ে যেতে পারে? কারণ ক্রিস মাটিতে প্রচন্ড একটা ক্রিয়া বল দেয়, মাটিও ক্রিসের উপর প্রচন্ড একটা প্রতিক্রিয়া বল দেয়। এই প্রচন্ড প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশ প্রচন্ড হয়, আর উলম্ব উপাংশটা ক্রিসের ওজনের চেয়ে বেশি হয়। আর সাইন থিটার মানটা ক্রিসের যে এমজি ওজন, এই ওজনের চেয়ে বেশি হয়। একটু ভাববো না পায়ের ওজনটা, ভাই তোমার সমস্ত বডিটা আমি আঁকি নাই, সমস্ত বডির ওজন হচ্ছে এমজি। তো ক্রিসের খেলায় আর কস থিটার মানও বেশি হয় এবং আর সাইন থিটার মান এমজির চেয়ে বেশি হয়। এই কারণে এমজি কে প্রশমিত করে আর সাইন থিটার কারণে উপরে উঠে এবং আর কস থিটার কারণে সামনে আগায়। মোটামুটি তার গতিপথটা এমন হয়, বুঝতে পেরেছো? ক্রিস বা হাল্ক, ওকে, হালকু। এই তো এভাবে মানুষের হাঁটা ব্যাখ্যা করে ফেললাম আমরা। তাহলে মানুষের হাঁটা ব্যাখ্যা করার জন্য আমরা কি বলবো, সবাই মন দিয়ে শোনো। মানুষ যখন হাঁটে বা দৌড়ায় তখন মাটিতে একটা ক্রিয়া বল দেয়, মাটিও সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল দেয়। এই প্রতিক্রিয়া বলের বলটি যদি যদি এভাবে বলবা, প্রতিক্রিয়া বলটি যদি অনুভূমিক মানে এক্স অক্ষের সাথে থিটা কোণে থাকে, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ হবে আর কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে আর সাইন থিটা।
এখানে দেখা যাচ্ছে আর cos থিটার কারণে লোকটা সামনের দিকে এগিয়ে যাবে এবং আর sin থিটা ওজনটাকে একটু প্রশমিত করবে, যার ফলে নতুন ওজন কত হবে একজন লিখেও দিচ্ছে, নতুন ওজন বা অ্যাপারেন্ট ওজন, আপাত ওজন, নতুন ওজন যদি আমি লিখি ডব্লিউ প্রাইম কিলো এমজি, বাট এমজি থেকে সামথিং কুছ মাইনাস হয়ে যাবে, আর সাইন থিটা হচ্ছে নতুন ওজন, মানে সামান্য একটু ওজন কমবে। এই কারণে তুমি দৌড়ানোর সময় হালকা অনুভব করো। কোনোদিন খেয়াল যদি করো যে দৌড়ানোর সময় মনে হয় যে আমি অনেক হালকা, আসলে তো হালকা না, আসলে আর সাইন থিটা ক্রিয়েট হচ্ছে যেটা এমজিটাকে খানিকটা কমিয়ে দিচ্ছে। যদি পুরোপুরি কমাইতে পারতো তাহলে আকাশে উঠতা, বুঝছো? যেমনটা ধরো চাঁদে কিংবা মঙ্গল গ্রহে হয়, কারণ চাঁদে অভিকর্ষ ত্বরণের মান অনেক কম, জি এর মান কম বিধায় এমজি অনেক কম। তখন চাঁদে ওই যে দেখো নাই যে চাঁদ চন্দ্র অভিযানের ভিডিওটা দেখো নাই, এই যে কার জানি নীল আর্মস্ট্রংদের, ওরা যখন এবার লাফায়, লাফ দিয়ে অনেক উঁচুতে উঠতে পারে, কেন? কারণ চাঁদে জি কম হলে এমজি কম মানে আর সাইন থিটা বেশি, তখন এক লাফ দিয়ে অনেক উপরে উপরে উঠে যেতে পারে, বুঝছো? এই পারবা ব্যাখ্যা করতে পারবা মানুষের পায়ের হাঁটা ব্যাখ্যা করতে পারবা? পায়ের হাঁটা আশা করি এটা দিয়ে ব্যাখ্যা করতে পারবো। সেইভাবে লিখবা, আমরা যখন হাঁটি মাটিতে আমরা ক্রিয়া বল দিই আর, মাটিও প্রতিক্রিয়া বল দেয় আর, ধরি আর ভূমির সাথে থিটা কোণে, তাহলে এই থিটা বরাবর উপাংশ হচ্ছে আর কস থিটা, উলম্ব বরাবর উপাংশ আর সাইন থিটা। আর কস থিটা দ্বারা আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং আর সাইন থিটা আমাদের ওজনটাকে খানিকটা প্রশমিত করে। সো এইভাবে আমরা হাঁটি। শেষ। মানুষের হাঁটা ব্যাখ্যা করে ফেললাম। এবার পরের টপিকে যাই, নৌকার গুণ টানা। ওকে, নৌকার গুণ টানা। গুণ মানে কি অনেকেই বুঝে না, তোমরা আধুনিক পোলাপাইন তো, তোমরা বুঝো পাবজি হাবজি। মনে করো নদী, আমি একটা সুন্দর নদী আঁকি, আগে জান দিচ্ছে, আস্তে আস্তে কথা বলবো। ওকে, তার আগে এখানে একটু বলো তো দেখি, আর কস থিটা এবং আর সাইন থিটা এর মধ্যে কোনটা বেশি হলে ফাস্ট দৌড়াইতে পারবা? জাস্ট এই উত্তরটা দাও, কমেন্টে জানো যে আর কস থিটা আর সাইন থিটার মধ্যে কোনটা বেশি হলে ফাস্ট দৌড়াইতে পারবা। ঝাঁটা রিলেটেড ম্যাথ আছে কি? এই যে ম্যাথ দিলে বলতে পারে আপাত ওজন কত, সেটা তো লিখে দিলাম, এমজি মাইনাস আর সাইন থিটা। এটাই বলো কোনটার কারণে স্পিড বাড়ে, মানে স্পিড কার উপর নির্ভর করতেছে, আর কস থিটা না আর সাইন থিটা? তুমি জোরে হাঁটতে পারবা নাকি আস্তে হাঁটতে পারবা, কার উপর নির্ভর করছে, আর সাইন থিটা নাকি আর কস থিটা? মানে তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে কোন বলটা? তোমাকে এই দুইটা বলের মধ্যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর, মৃন্ময় খুব বলদ হয়ে গেছে, এখানে দেখাই যাচ্ছে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর কস থিটা। হ্যাঁ, তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর কস থিটা, তাহলে আর কস থিটার মান বাড়লে তুমি আরো ফাস্ট যেতে পারবা। আর কস থিটার মান কখন বাড়বে? যখন থিটার মান কমে। দেখো, আর কস থিটা বাড়বে তখনই যখন থিটার মান কমবে। এই কারণে দৌড়বিদরা দৌড়ানোর সময় হেলে দৌড়ায়, যত হেলবা থিটার মান তত কমবে, থিটার মান যত কমবে আর কস থিটা তত বাড়বে, তখন তুমি আরো ফাস্ট সামনের দিকে এগিয়ে যেতে পারবা, বুঝছো? যারা বলদের মতো আর সাইন থিটা বলতেছো, আর সাইন থিটা কি তোমার সামনের দিকে দৌড়াইতে হেল্প করতেছে? উদাই একটা কথা বললা, আর সাইন থিটা তোমাকে সামনের দিকে হেল্প করছে দৌড়ানোর জন্য না, তোমাকে হেল্প করছে আর কস থিটা। আর কস থিটা যদি বাড়ে তাহলে তুমি স্পিডে যেতে পারবা। আর কস থিটা কখন বাড়বে? যদি থিটার মানটা কমে, কারণ কজের পর থিটা যত কম হয় মান তত বেশি হয়। কজ 90 মান 0, থিটার মান কমায় দাও, দেখবা আস্তে আস্তে মান বাড়তে থাকে, কস থিটার মান বাড়তে থাকে। থিটা যত কম হবে এটা তত বেশি হবে, ফলে আরো স্পিডে দৌড়ানো যাবে। এই কারণে দৌড়বিদ দৌড়ানোর সময় একটু ঝুঁকে দৌড়ায় যেন থিটাটা কম হয়। কারণ থিটা কমাইতে কমাইতে যদি একদমই মাটির সাথে মিশে যাও তাহলে তুমি লাডায় যাবে, তখন আর স্পিড বাড়বে না, বুঝছো? ধরো থিটা কমাই, এই মনে করো থিটা কমাইছো, আরো কমাইছো, কমাইতে কমাইতে তোমার ওজনই ব্যালেন্স হলো না, ওজনের কারণে উল্টি হয়ে পড়ে গেলাম, তাহলে তো হইব না। হ্যাঁ, সামনে ম্যারাথন আছে, তো এই কারণে একটু ঝুঁকে দৌড়াবা, বাট অবশ্যই ওজনকে ব্যালেন্স করতে হবে।
নাহলে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, ওজনকে ব্যালেন্স করে দৌড়াইতে হবে। কোনোদিন দেখছো দৌড়বিদরা এমনি দৌড়ায় না? দৌড়বিদরা শুরুতে কিন্তু স্পিড পাওয়ার জন্য এভাবে দৌড়ায়। এবার নৌকার গুণ টানা। নৌকার গুণ টানা, এই মনে করো নদী, নদীর কুল নাই না, আমাদের নদীর কুল কিনারা আছে, দেখতে পাচ্ছ দুইটা কিনারা, আমাদের নদীর দুইটা কিনারা দেখতে পাচ্ছ। এখানে একটা নৌকা আঁকবো, সুন্দর একটা নৌকা। এই হচ্ছে একটা নৌকা। নৌকা আমি আঁকতে পারি না নাকি? ডোন্ট আন্ডার এস্টিমেট। ওকে, নৌকা এখানে মনে করো একটা মাঝি বসা আছে, বিদেশি মাঝি, এই কারণে হোয়াইট কালার, এটা হচ্ছে তার বৈঠা। নৌকার গুণ টানা মানে কি? এই যে নৌকার এখানে মনে একটা গুলোই, এখানে দড়ি বাঁধবো, এই যে দড়ি, দড়ি বেঁধে এই দড়িটা ধরে টানা। মনে করো এখানে তীরে একজন আছে, বাঙালি, বাঙালি দিক হচ্ছে নীল কালার, এই তীরে দাঁড়ায় সে মনে করো এই দড়িটা ধরে টানতেছে। এই দড়ি ধরে টানাটা হচ্ছে নৌকার গুণ টানা বলে। অনেকে বোঝে না গুণ মানে কি। গুণ মানে এই দড়ি ধরে টানা, মানে নৌকাতে লাগানো যে দড়ি, এই দড়ি ধরে টানাকে বলা হয় নৌকার গুণ টানা। এটা আমরা লম্বাংশের মাধ্যমে বা লম্ব উপাংশের মাধ্যমে ব্যাখ্যা করব। চলো শুরু করি। প্রথমত খেয়াল করো, নৌকার দড়িটা যখন তুমি টানতেছো, এই যে এইদিকে, এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছো, তাই না? এফ করছো না? ফোর্সটা অবশ্যই অনুভূমিকের সাথে একটা অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করেছো। তাহলে অনুভূমিক বরাবর, অনুভূমিকের সাথে যদি থিটা অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করো, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এফ এর এই অনুভূমিক বরাবর উপাংশ হবে এফ কস থিটা, আর পার বরাবর, মানে এই যে পার বরাবর বা পারের দিকে উপাংশ হবে এফ সাইন থিটা। এটা তো বোঝা যায় নাকি? এটুকুই, শেষ। তাহলে আমরা এবার বলবো এফ কস থিটা দ্বারা নৌকাটা সামনের দিকে এগিয়ে যাবে। এই যে এফ কস থিটার কারণে, এফ কস থিটার কারণে নৌকাটা এই যে সামনের দিকে এগিয়ে যাবে, মাঝ বরাবর এগিয়ে যাবে। এফ কস থিটা কিন্তু অন্য কোনো দিকে না, জাস্ট সামনের দিকে এগিয়ে যাবে। আর এই এফ সাইন থিটার কারণে নৌকাটা তীরের দিকে এগিয়ে যাবে, তাই না? তীরের দিকে এগিয়ে যাবে এফ সাইন থিটার কারণে। বাট আমরা যদি নৌকাটাকে তীর বরাবর যেতে দিতে না চাই, তাহলে এই বৈঠায় যে একজন মাঝি এখানে বৈঠা দিয়ে এই পানির সাথে বল অ্যাপ্লাই করে এই এফ সাইন থিটাকে প্রশমিত করে দেয়। এই যে এই বৈঠাটা দিয়ে, এই যে বৈঠা মাঝিরাতে যে মোটা বৈঠাটা দেখতেছো, এটা দিয়ে মাঝি যদি এফ সাইন থিটাকে প্রশমিত করে, অর্থাৎ এই বৈঠার বল আর এফ সাইন থিটা বল যদি সমান এবং বিপরীত হয়, তাহলে এফ সাইন থিটা আর বৈঠার বল কাটাকাটি হয়ে যাবে। তখন অনলি এফ কস থিটা দ্বারা নৌকাটা সামনের দিকে এগিয়ে যাবে। এটারই বলে নৌকা গুণ টানা। বুঝছো? নৌকার গুণ টানা যদি ব্যাখ্যা করতে বলে কিভাবে ব্যাখ্যা করব? আমরা বলবো নৌকার গলুইতে বাঁধা দড়ি দিয়ে যদি তীর থেকে একজন লোক টানে, তাহলে সেই টান বলের অনুভূমিক উপাংশ হবে এফ কস থিটা, উলম্ব উপাংশ হবে এফ সাইন থিটা। এফ কস থিটা দ্বারা নৌকাটা সামনের দিকে এগিয়ে যাবে, আর এফ সাইন থিটা নৌকাটাকে তীরের দিকে টানবে। একজন মাঝি নৌকায় বসে এই এফ সাইন থিটাকে বৈঠা দ্বারা প্রশমিত করবে, আর নৌকার হাল দ্বারা প্রশমিত করবে, হাল দ্বারা প্রশমিত করবে। ফলে এফ কস থিটার কারণে অনলি নৌকাটা সামনের দিকে যেতে থাকবে। এটারই বলে নৌকার গুণ টানা। এখন বলতো এক্ষেত্রে থিটা কম হলে নৌকার স্পিড বাড়বে, যে একটু আগে যেটা বললাম, থিটা যত কম হবে এফ কস থিটা তত বাড়বে। ভাই কজের পর থিটা যত কম হয় কস থিটার মান তত বাড়ে, কিন্তু এই যে কস থিটা এর মান তত বাড়বে যদি থিটা অনেক কম হয়। এই কারণে দড়িটাকে অনেক লম্বা করা হয়, লম্বা করলে থিটাটা কমে যায়, কমলে এফ কস থিটার মানটা বাড়ে, তখন নৌকাটা আরো দ্রুত সামনের দিকে এগিয়ে যায়। বুঝলা? নৌকার গুণ টানাটা পারবা সবাই? এগুলো সব বই আছে, রিডিং দিবা। তাহলে নৌকার গুণ টানাটা আমি আবারও বলি। নৌকায় দড়ি বেঁধে যদি তীর থেকে টানি, সেই টান বলের অনুভূমিক উপাংশ এফ কস থিটা, উলম্ব উপাংশ এফ সাইন থিটা। এফ কস থিটার কারণে নৌকাটা সামনের দিকে এগিয়ে যাবে, আর এফ সাইন থিটা নৌকাটাকে তীরের দিকে টানবে। যেহেতু যদি নৌকাটা তীরের দিকে আসতে না চায়, তাহলে একজন মাঝি একটা বৈঠা দিয়ে এই তীরের দিকের বলটাকে প্রশমিত করে দিবে। এর ফলে নৌকাটা শুধুমাত্র সামনের দিকে এগিয়ে যাবে। এখানে যদি দড়িটা লম্বা করি থিটা কম হবে, দড়ি যত লম্বা করবা থিটা তত কম হবে, থিটা কম হলে নৌকাটা আরো দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে। পারবা নৌকার গুণ টানা ব্যাখ্যা করতে? পারবা? একটু কমেন্টে জানাও যে হ্যাঁ ভাইয়া আমরা পারবো, নৌকার গুণ টানাটা আমরা পারবো। এরপরে চলো
নৌকার গুণ টানার পর আমরা দেখব পাখির উড়া। পাখির উড়া গত ক্লাসে আমরা বলেছিলাম পাখির উড়া কঠিন কিছু না, এখানে কোনো উপাংশ মুপাংশ কিছু না। খেয়াল করো, এই হচ্ছে পাখি, পাখির ডানা। আমি সুন্দর পাখি আঁকতে পারি না, এই মনে করো একটা পাখির ডানা, এই মনে করো একটা পাখি। হ্যাঁ, সেই পাখির ঠ্যাং দিয়ে দিই, এটা হচ্ছে পাখির ঠ্যাং। এবার এই পাখি যখন ডানা ঝাপটায়, পাখি বাতাসে বল প্রয়োগ করে, এই যে বাতাসে বল প্রয়োগ করে। বাতাস কি বলদ নাকি? বাতাস তো বলদ না, বাতাসও সমান ও বিপরীত বল প্রয়োগ করবে। বাতাসও ঠিক দেখো, বাতাসও এখানে যে বাতাস সেটাও পাখির উপরে সমান ও বিপরীত বল প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এই যে দুইটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে, তাহলে পাখি এই প্রতিক্রিয়া বলের যে লব্ধি বরাবর, সেই লব্ধি বরাবর উড়ে চলে যাবে। এই যে সমান্তরাল সমান্তরাল এঁকে ফেললাম, লব্ধিটা হচ্ছে কর্ণ, তাহলে পাখিটা কর্ণ বরাবর এগিয়ে যাবে। এটাই হচ্ছে পাখির উড়া। পাখির উড়া ব্যাখ্যা করব কিভাবে? পাখি যখন দুইটা ডানা ঝাপটায়, ডানা দিয়ে বাতাসে ক্রিয়া বল দেয়, বাতাসও পাখির ডানায় প্রতিক্রিয়া বল দেয়, সেই প্রতিক্রিয়া বলের লব্ধি বরাবর পাখিটা উড়ে যায়, শেষ। এটা হচ্ছে পাখির উড়া। এখানে এটা সোজা। এরপর লন রোলার, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে তোমাদের, ফার্স্ট সেমিস্টারে অবশ্যই আসবে, দেখবা এটা প্রথম উইকলিতেও আসবে, সেই কলেজে ভর্তি হও সেখানে আসবে এটা প্রথমে। লন রোলার, ওই যে ভাইয়া মাঠ, মাঠ যে ইয়া করে না, মাঠ সমান করে না, মাঠের ঘাস সমান করে না, রোলার বা চাকা দিয়ে ঠেলে ঠেলে ধাক্কা ধাক্কা, ওইগুলো হচ্ছে লন রোলার। মাঠ সমান করা রোলার। ওকে, মাঠ যে সমান করা লন রোলার, ওইটা লন রোলার। লন রোলার আমরা শিখবো। লন রোলার খুবই গুরুত্বপূর্ণ ভাই, খুবই মানে খুবই, পরীক্ষা আসবে, এই কারণে এতগুলো স্টার দিছি। লম্ব মাংসের খুব সুন্দর একটা ইউজ। লন রোলার, এই মনে করো একটা রোলার বা চাকা, বড় সড়ো একটা চাকা। ওকে, লন রোলার, এটার এই রোলারটা অনেক ওজন, এটার ওজন হচ্ছে এমজি, অনেক ওজন। ওজন কিন্তু খাড়া নিচের দিকে। আমি যদি তোমাকে প্রশ্ন করি ওজন কোন দিকে, তোমরা সবাই বলবা খাড়া নিচের দিকে। ওজন কোন দিকে ক্রিয়া করে? খাড়া নিচের দিকে। কোন দিকে? খাড়া নিচের দিকে। তো ওজন এমজি, লন রোলারের ওজন খাড়া নিচের দিকে, এই দিকে এটা হচ্ছে এমজি, ওজন হচ্ছে এমজি। ওকে, এখন এই লন রোলারটাকে আমরা ঠেলবো। এখন আমরা এই লন রোলারটাকে এবার সোজাসুজিও ঠেলতে পারি, বাট আমরা সোজাসুজি ঠেলবো না, আমরা সোজাসুজি ঠেলবো না, আমরা একটু বাঁকা করে ঠেলবো, একটু অ্যাঙ্গেল করে ঠেলবো, কারণ আমরা লম্ব উপাংশ দিয়ে ঠেলা ব্যাখ্যা করব। আমরা লম্ব উপাংশ দিয়ে কি ব্যাখ্যা করব? ঠেলা। লয়কার ঠেল, লয়কার লা, ঠেলাটা ব্যাখ্যা করব। এই কারণে একটু অ্যাঙ্গেল করে ঠেলবো। এই মনে করো লন রোলারটাকে ঠেলা দিলাম এইভাবে, এই যে এইভাবে ঠেলা দিলাম, হাত দিয়ে একটা অ্যাঙ্গেল করে একটু ঠেলা দিলাম, এই যে দিলাম ধাক্কা। এই ধাক্কাকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি, লম্ব উপাংশে ভাগ করতে পারি। এই যে এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ মানে অনুভূমিক বোঝায়, আর ওয়াই অক্ষ কোন দিকে হবে? এইদিকে, তাই না? ওয়াই অক্ষ বুঝো। এবার আমি বলবো, ধরি লন রোলারটাকে আমরা এফ বলে ধাক্কা দিলাম, তাহলে এফ বলের অনুভূমিক উপাংশ এটা যদি থিটা হয়, তাহলে অনুভূমিক বরাবর এফ এর উপাংশ হবে এফ কস থিটা, যেদিকে থিটা সেদিকে কস, আর তার লম্ব দিকে হবে এফ সাইন থিটা। তাহলে বলো তো এই রোলারটা কোন বলের কারণে সামনের দিকে এগিয়ে যাবে? এফ কে কিন্তু আমরা উপাংশে ভাগ করে ফেলছি। আমরা আবারও বলবো, একটা লন রোলার যার ওজন হচ্ছে এমজি, তাকে অনুভূমিক মানে এক্স অক্ষ, অনুভূমিক বা এক্স অক্ষের সাথে থিটা কোণে ধাক্কা দিলে, এই ধাক্কার এক্স অক্ষে উপাংশ হবে এফ কস থিটা, আর ওয়াই অক্ষে উপাংশ হচ্ছে এফ সাইন থিটা। ওয়াই অক্ষের নিচের দিকে কিন্তু এটা। কোন বলের কারণে রোলারটা সামনের দিকে এগিয়ে যাবে একটু বলো, কমেন্টে জানাও কোন বলটার কারণে সামনের দিকে এগিয়ে যাবে। ইয়েস, এখানে এই যে মিনময় এখন বুঝতে পারছে, এফ কস থিটার কারণে এই রোলারটা সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে এফ সাইন থিটা কি করবে? ওজনটাকে কমাবে না বাড়াবে ভাইয়া বলো তো? খেয়াল করে দেখবা, এই এফ সাইন থিটা ওজনের দিকে কাজ করতেছে, মানে নিচের দিকে কাজ করছে। তাহলে লন রোলারের নতুন ওজন লিখো, নতুন ওজন, নতুন ওজন বা আপাত ওজনও বলে, আপাত ওজন, আপাত ওজন এটা হচ্ছে ডব্লিউ প্রাইম, আগে ছিল এমজি, এখন এমজির সাথে এফ সাইন থিটা অ্যাড হবে। কেন? একই দিকে, একই দিকে হলে কি হয়? যোগ হয়, এমজির সাথে এফ সাইন থিটা অ্যাড হবে, তার মানে ওজনটা কিছুটা বাড়বে। এটা হচ্ছে লন রোলার ঠেলা। তাহলে লন রোলারকে যদি থিটা অ্যাঙ্গেলে ঠেলি, তাহলে ওজন কিন্তু বাড়ে, এমজি প্লাস এফ সাইন থিটা, ওজন বাড়বে।
আর এফ কস থিটা দ্বারা সামনের দিকে এগিয়ে যাবে। এবার লন রোলারকে আমরা টানবো, কি করব, টয়কার টানবো। সেম লন রোলার, এই যে সেম লন রোলার, বিশাল লন রোলার, এটার ওদের দিমো এক টান। আচ্ছা, ফার্স্ট অফ অল এটার ওজনটা অবশ্যই লিখতে হবে। ওজন সবার আগে এমজি, ওজন, পৃথিবীর ভালোবাসাটাকে ওজন বলে। এবার এটাকে টানবো, আমরা সোজাসুজি টানবো না, আমরা একটা অ্যাঙ্গেল করে টানবো, এই যে এইভাবে টানবো। টানলে দেখো তো অনুভূমিক, এটা হচ্ছে অনুভূমিক মানে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাই না? তো এইভাবে এই যে ধরো এই কোণটা থিটা, এটা হচ্ছে এফ, তাহলে এফ এর এই বরাবর উপাংশ হবে এফ কস থিটা, আর তার লম্ব দিকে উপাংশ হবে এফ সাইন থিটা। এবার আমরা কি বলবো বলো তো দেখি, এবার ঘটনা কি ঘটতেছে। যখন আমরা টানবো কত কোণে, অনুভূমিকের সাথে থিটা কোণে, তাহলে অনুভূমিক বরাবর এফ কস থিটা বলটির কারণে রোলার সামনের দিকে এগিয়ে যাবে, আর এফ সাইন থিটা ওজনের সাথে যোগ হবে না বিয়োগ হবে ভাই? তাহলে এখন আপাত ওজন কত হবে বলো? এখন লন রোলারটার আপাত ওজন ডব্লিউ প্রাইম, ওজন ছিল এমজি, বাট দেখো এফ সাইন থিটা এমজি এর বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে এখন হয়ে যাবে এমজি মাইনাস এফ সাইন থিটা। তাহলে কোন ক্ষেত্রে ইজি লাগবে বলো তো, টানার ক্ষেত্রে না ঠেলার ক্ষেত্রে? তাহলে লন রোলার টানার ক্ষেত্রে ওজনটা একটু কম মনে হবে, আর ঠেলার সময় ওজনটা বেশি মনে হবে। দুই ক্ষেত্রেই এফ কস থিটার সামনের দিকে নিয়ে যাচ্ছে, এখানেও এফ কস থিটা, এখানেও এফ কস থিটার সামনে নিয়ে যাচ্ছে। এফ কস থিটা কোনো ঝামেলা করছে না, বাট দুই ক্ষেত্রে একটা ফ্যাক্টর আছে যে ক্ষেত্রে আমার কঠিন আর সহজ মনে হবে। বলতো কোনটা সহজ মনে হবে, টানা না সোজা, টানা না ঠেলা? তাহলে বলো লন রোলার টানা সহজ না ঠেলা সহজ? বলো তো দেখি, পরীক্ষা আসবে লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ, ব্যাখ্যা করতে পারবা? প্রশ্ন হচ্ছে এটাই, দিস ইজ দ্য প্রশ্ন, যে ঠেলার চেয়ে টানা সহজ ব্যাখ্যা করো, টানা সহজ, এই লাইনটা ব্যাখ্যা করতে বলবে। লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ ব্যাখ্যা করো, কি বলবা? এই যে চিত্র দুইটা পাশাপাশি একে ব্যাখ্যা করে দিবা যে আমরা যখন লন রোলারকে অনুভূমিকের সাথে থিটা কোণে ঠেলবো, তখন এফ কস থিটার কারণে লন রোলারের সামনে এগোবে, আর এফ সাইন থিটা নিচের দিকে এমজি এর সাথে ক্রিয়া করায় সেটা ওজন বৃদ্ধি করবে, নতুন ওজন হবে এমজি প্লাস এফ সাইন থিটা। আর আমরা যখন লন রোলারটাকে টানবো তখন এফ কস থিটা দ্বারা সামনের দিকে এগোবে, কিন্তু এফ সাইন থিটা ওজনটাকে খানিকটা কমিয়ে দিবে, ফলে নতুন ওজন হবে এমজি মাইনাস এফ সাইন থিটা। যেহেতু টানার ক্ষেত্রে ওজনটা কিছু কমে যায়, সেহেতু টানা সহজ। লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ, দ্যাটস ইট। এইচএসসি এক্সামের গহতেও আসবে, খতেও আসবে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, পরীক্ষায় আসার মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে প্রশ্ন আসছে যে লন রোলারের আপাত ওজন কত। তোমরা আশা করি আপাত ওজন এখন বের করতে পারবা না? অফকোর্স পারবা, বুঝছো এটা? এনি কোয়েশ্চেন? আশা করি কোনো প্রশ্ন নাই। এবার আসি, ওকে, এবার আসি আমরা কিছু অঙ্কে আসি। যেমন ধরো এইখানে একটা অঙ্ক, আচ্ছা এই যে এই অঙ্কটা দেখো, খুবই সুন্দর অঙ্ক। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা প্রবলেম, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসা একটা প্রবলেম। আচ্ছা, না নদী নৌকার অঙ্ক এখন আমরা শুরু করিনি, আমরা এগুলো পড়বো, লম্বাংশ উপপাদ্য পড়বো পরের ক্লাসে, এরপর নদী নৌকা, মানে 7, 8, 9 নাম্বার 10 নাম্বার ক্লাসে নদী নৌকা। নদী নৌকার পরে 11 নম্বর ক্লাসে আপেক্ষিক বেগ, 12 নম্বর ক্লাসে আপেক্ষিক বেগ, 13, 14, 15, 16 ভেক্টর বীজগণিত শেষ করে দিব। ওকে, পরের কোয়েশ্চেনে আসি। রেডি? একটি লন রোলার ঠেলা বা টানার জন্য, দেখো এখানে বলে দিছে কার সাথে অ্যাঙ্গেলটা, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করা হলো। টানার সময় এর ওজন ঠেলা অপেক্ষা কত কম হবে? তো ভাইয়া আমরা জানি এ হচ্ছে লন রোলার, এইভাবে আঁকবা, আঁকি ধরো এই হচ্ছে দুইটা লন রোলার এইভাবে পাশাপাশি এঁকে দিলা। ওকে, দুইটা লন রোলার, এদের প্রত্যেকের ওজনই ধরো এমজি, এই যে এমজি, এই যে এমজি, ওজন এমজি। একবার ঠেলবো একবার টানবো, তাই না? এখন যখন আমি ঠেলা দিব, এই যে এভাবে ঠেলা দিলাম,
অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, তাহলে এদিকে হবে এই যে এটা 30, যেহেতু এটা হবে f cos 30, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর তার নিচের দিকে হবে f sin 30, তাই না? f sin 30। একইভাবে টানার সময় 30 ডিগ্রি কোণেই টানবো অনুভূমিকের সাথে। অনেকে ভাবে এটা অনুভূমিক, এটা অনুভূমিক। হ্যাঁ, এক্স অক্ষ, অনুভূমিক মানে এক্স অক্ষ আর কি। 30 হলে তাহলে এদিকে হবে f cos 30, তার লম্ব দিকে হবে f sin 30, sin 30। এবার কি বলছে ভাইয়া, যে টানার সময় এর ওজন, বলো টানার সময় এর ওজন কত? এই যে এখানে টানার সময় ওজনের নাম দাও W1, এটা হবে mg মাইনাস f sin 30, তাই না? এটা হচ্ছে টানার সময় ওজন। ঠেলার সময় অপেক্ষা কত কম হবে? আচ্ছা, ঠেলার সময় ওজন কত বলো? W2। ঠেলার সময় ওজন হচ্ছে mg প্লাস f sin 30, তাই না? বলছে টানার সময় ওজন মানে W1 ঠেলার চেয়ে কত কম হবে, মানে W2 এর চেয়ে কত কম হবে। তার মানে আমাদেরকে মূলত বের করতে বলছে ডেল ডব্লু। ডেল ডব্লু হচ্ছে টানার সময় ওজন, অবশ্যই এটা কম, এটার চেয়ে কত কম। তার মানে W2 মাইনাস W1 এটা চাইছে। W2 হচ্ছে mg প্লাস f sin 30 মাইনাস W1, মানে এটা মাইনাস করো, তাহলে মাইনাস mg, মাইনাসে মাইনাসে প্লাস f sin 30, mg কাটা 2f sin 30। f কত? f এর মান বলে দিছে 19.6, sin 30 এর মান হচ্ছে হাফ, এটা অ্যান্সার হচ্ছে 19.6 নিউটন। এটাই হচ্ছে অ্যান্সার। ডিইউ অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন। পারবো যে টানার ওজন ঠেলার তুলনায় কত কম? 19.6 হচ্ছে অ্যান্সার। একজন বলছে 2mg, আরে বলদের বলদরে, 2mg কেমনে? এই যে ঠেলার অপেক্ষা ওইটা কত কম, তাহলে W2 মাইনাস W1, তাহলে mg প্লাস f sin 30 মাইনাস mg মাইনাসে মাইনাসে প্লাস f sin 30। কেমনে কেমনে ভুল উত্তর দেওয়া এটা? ওকে, পারবো আমরা সবাই? আচ্ছা, আগেই বলি আমাদের ভেক্টর অধ্যায়, এই যে এখানে আমরা লম্বাংশের আরো অঙ্ক করব। তোমাদের এটা HW থাকলো, দেখি কে কে পারো। এটা তোমরা HW থাকবে, HW এটা করবা, স্ক্রিনশট নিয়ে নাও। সাবিহা শপিং মলে একটা ট্রলি ব্যবহার করতেছে। ট্রলি উলম্বের সাথে 30 ডিগ্রি করে 10 নিউটন বল। মনে করে হচ্ছে ট্রলি, এই ট্রলিটাকে সে টানতেছে, মনে করে এই যে ট্রলি, হ্যাঁ, এই ট্রলিটাকে সে টানতেছে মনে করে এইভাবে উলম্বের সাথে, মানে এই যে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে 10 নিউটন বলে টানতেছে। তার মানে এদিকে হবে কস, এদিকে সাইন, এটা তো সমস্যা না। ওকে, এবার বলছে এ দেখে দোকানদার বলল আপনি গাড়ির হ্যান্ডেল ধরে টানেন তাহলে কম বল লাগবে। দোকানদার হ্যান্ডেল ধরে সামনে টানতে বললো কেন? আমরা যদি হ্যান্ডেল ধরে টানতাম তাহলে এটা বেঁকে যেত আরো, তার মানে এই অ্যাঙ্গেলটা যদি বাড়তো এই অ্যাঙ্গেলটা কমতো। দেখো ভাই, এটা 30 ডিগ্রি হলে এই কোণটা কত? 60 ডিগ্রি, এটা তো সন্দেহ নেই। তাহলে আমি একটু, যেহেতু সবসময় এটা 30 হলে এটা 60, তাহলে এদিকে কত হবে? 10 cos 60, এটা কত হবে? 10 sin 60। তো সাবিহা এমনিতে টানতেছে, দোকানদার বলছে হ্যান্ডেল ধরে টানলে কম কষ্ট হবে। হ্যান্ডেল ধরে টানলে এই অ্যাঙ্গেলটা আরো কম হবে, এই অ্যাঙ্গেল কম হলে 10 cos 60, 10 cos 60 জায়গায় যদি 10 cos 50 হয় বা 10 cos 30 হয়, মানে এই অ্যাঙ্গেলটা কম হলে কিন্তু লাভ। এই অ্যাঙ্গেল যত কম হবে এটা তত বাড়বে, সাবিহার তত ইজি হবে। এটাই পড়িয়েছি আমি, তাও চেষ্টা করবা, আবারও পড়াবো, সমস্যা নাই। এটাও তোমরা চেষ্টা করবা, না পারলে আমরা করে দিব। এগুলো হচ্ছে লম্ব উপাংশের প্রবলেম, এটাও লম্ব উপাংশের একটা প্রবলেম। এরপরে নেক্সট ক্লাসে আমরা একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয় শিখবো। তো লব্ধি নির্ণয় শেখার জন্য অবশ্যই আজকের ক্লাস বুঝতে হবে, লম্ব উপাংশ বুঝতে হবে, নাইলে কিছুই হবে না। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা চাইলেও কিন্তু আমাদের ক্লাস লেংদি নিতে পারছি না, কারণ তোমাদের পরবর্তীতে কেমিস্ট্রি ক্লাস থাকে। সো এই ক্লাসগুলো ছোট ছোটই হোক, ইনশাল্লাহ আমরা যখন পুরোদমে কলেজে ক্লাস শুরু হয়ে যাবে তখন আমরা অনেক দূর এগিয়ে থাকবো। এই এগিয়ে যাওয়া নিয়ে তোমাদের টেনশনের কোনো কারণ নেই। প্রথম অধ্যায়টা আমরা একটু আস্তে আস্তেই পড়ি, তাহলে মাথায় ভালো মতো ঢুকবে। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।